আচ্ছা, তোমরা তো সৃজনশীল লিখতে গেলে সবাই কম বেশি প্রবলেম ফেস করো, রাইট? কারণ তোমাদের অনেক প্রশ্ন থাকে, ভাইয়া একটা সৃজনশীল কতটুকু লিখবো, কত সময়ের মধ্যে লিখবো, কিভাবে লিখবো। তোমাদের এই সকল সমস্যার সমাধান নিয়ে এসেছি আমি, তোমাদের মাহিউল ভাইয়া। যেখানে তোমাদের জন্য আমি করেছি একটি স্পেশাল ক্লাস, যেখানে থাকবে তোমার একটা সৃজনশীলের গঠন, সেটা কিভাবে উত্তর করবে, কতগুলো পয়েন্টস হবে, কত সময়ের মধ্যে অ্যান্সার করবে, এবং থাকবে কিছু স্পেশাল টিপস। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এসসি 2087 স্টুডেন্ট এবং 28 সহ কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আছি আমি, তোমাদের মাহিউল ভাইয়া। আজকের ক্লাসটা একটু স্পেশাল হতে যাচ্ছে তোমাদের জন্য। কারণ দেখা গেছে তোমরা অনেকেই ভালো প্রিপারেশন নিচ্ছো, পড়াশোনা করছো। এখন 27 ব্যাচের প্রি-টেস্ট চলতেছে। সামনে তোমরা টেস্ট দিবা এবং যারা 28 আছো সামনে তোমরা এসসি দিবা। তোমাদের প্রবলেম যেটা হয় যে ভাইয়া সবসময় অনেক পড়ি, অনেক জানি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু আমরা নাম্বার পাই না। বেসিক্যালি কোন সাবজেক্টে ভাইয়া? ম্যানেজমেন্ট সাবজেক্টে। এটা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। আমরা জানি এখানে আহামরি খুব কঠিন কোনো কনসেপ্ট নাই, কোনো এখানে সূত্র প্রয়োগ করার মতো কিছু নাই। তারপরও আমরা এখানে নাম্বার পাই না। তোমরা কি জানো এটার অ্যাভারেজ মার্কিং কত? তোমাদের ম্যানেজমেন্টে অ্যাভারেজ মার্কিং হয় ৭০ থেকে ৭৫ এর মধ্যে। ভালো, ভালো যত কলেজ আছে সেখানেও দেখবা স্টুডেন্টদের এই মার্কের মধ্যে আসলে আটকায়া যায়। বাট এমন না যে তারা অ্যান্সার করে না, তারা ফুল অ্যান্সার করে আসছে। তারপরেও দেখা যায় তারা এখানে আটকায়। সো আসলে প্রবলেমটা কোথায়? আমরা হয়তোবা এমসিকিউতে ৩০ এ ৩০ পেতে পারি, রাইট? কিন্তু আমাদের প্রবলেম যেটা করে, যদিও ৩০ এ ৩০ আসলে আসে না, ১ টা ২ টা এমসিকিউ একটু ভুল যাইতেই পারে। সো এখানে আমি ধরলাম যে ২৮ আসে। সো তোমার A+ পাওয়ার জন্য আর কত দরকার? এই 70 র মধ্যে এই ২৮ ম্যাচ করলে আর যা লাগে তাই। বাট প্রবলেম হচ্ছে ভাইয়া আমরা এই মার্কসটা আসলে তুলতে পারি না। কেন তুলতে পারি না? তার অনেকগুলা কারণ আছে। তার এই কারণগুলা নিয়ে আজকে আমার মূলত ক্লাস, এবং এটার কিভাবে আমরা ওভারকাম করতে পারি যেন এরপরে এই ম্যানেজমেন্ট পরীক্ষায় অথবা সৃজনশীলে আমাদের যেন কোনো নাম্বার কাটা না যায়। ঠিক আছে? যেন আমরা ফুল মার্কসটা গেইন করতে পারি। ঠিক আছে? আমাদের যে নলেজ আছে, যে পড়াশোনা করেছি, যে এফোর্ট দিয়েছি, সেটা যেন আমরা আউটকাম হিসেবে খুব ভালো একটা মার্কস পেতে পারি। ওকে? সো আজকের ক্লাস হচ্ছে আমরা সৃজনশীলে একটা প্রশ্ন কিভাবে লিখব, কিভাবে অ্যান্সার করব, প্রতিটা পার্ট কিভাবে আলোচনা করব, এবং ক্লাসের শেষে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা এই টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা। পরীক্ষাতে এটাও তোমাদের একটা বড় প্রবলেম যে ভাই আমি সব জানি, আমি সব পারি, কিন্তু আমি লিখে আসতে পারতেছি না। যার কারণে দেখা যাচ্ছে যে প্রথমগুলো খুব ভালোভাবে লিখি সুন্দর করে, লাস্টে আমরা ঠিকভাবে লিখি না। এইজন্য দেখা যায় যে আমাদের অনেকগুলো নাম্বার নষ্ট হয়। ঠিক আছে? সো আজকের ক্লাসটা মোটামুটি এসসিতে তোমরা যারা দিবা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, এবং যাদের সৃজনশীল আছে বেসিক্যালি যেকোনো সাবজেক্টে, তারা প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আসেন আমরা শুরু করি। আচ্ছা, আমরা যদি দেখি সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উদ্দেশ্যটা কি? আমরা অনেক বছর ধরে আসলে সৃজনশীল দিয়ে আসতেছি। একদম 6 থেকে শুরু হয় এটা। আমরা সৃজনশীল দিতে এতদিন আমরা একদম পণ্ডিত হয়ে যাওয়ার কথা। বাট আমরা আসলে জানি না যে একটা সৃজনশীল প্রশ্ন দ্বারা আসলে কি জানতে চাওয়া হয় আমাদের। এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটা কেন? নরমালি কেন আমরা কোয়েশ্চেন অ্যান্সার এ যাচ্ছি না? আমরা কেন একটা সৃজনশীল আনতেছি? সো আমরা যদি দেখি সৃজনশীল পদ্ধতির প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে, সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা। কি ভাইয়া? চিন্তন দক্ষতা। ঠিক আছে? চিন্তন দক্ষতার ৪ টি স্তর। ৪ টি স্তর কি, কি ভাইয়া? ৪ টি স্তর মূল্যায়ন করা। এই ৪ টি স্তর হলো নিচে দেওয়া আছে। সো এইটাতে যাওয়ার আগে আমরা যদি একটু দেখি যে মূল টার্গেটটা ছিল চিন্তন দক্ষতা। চিন্তন দক্ষতা কি ভাইয়া? আমাদের চিন্তা করার যে দক্ষতা। আমরা আদৌ চিন্তা করতে পারি কিনা? আমাদের ব্রেইন কাজ করতেছে কিনা? একটা প্রশ্ন মুখস্থ লেখা আর চিন্তা করে লেখা ২ টা ডিফারেন্স আছে। মুখস্থ করার ব্যাপারটা হচ্ছে ভাই আমি বই থেকে নিলাম, খাতায় লিখে দিলাম, দ্যাটস ইট। এখানে আমি নিজে কি বুঝছি বা আদৌ বুঝছি কিনা এতে কিচ্ছু আসা যায় না। সহজ কথায় মুখস্থ বিদ্যা হচ্ছে বইয়েরটা আমি খাতায় ছাপায় আসবো। ওকে? বাট এই সৃজনশীলে যেটা লাগে আমার চিন্তা আমি কি করতেছি সেইটা খাতায় লেখা লাগে। সো সৃজনশীল প্রশ্ন পদ্ধতি এইটাই টার্গেট যে তুমি কি চিন্তা করতেছো। সো আমরা অনেকেই চিন্তা করি যে ভাই মুখস্থ করে যাব, সব পড়ে যাব, ওইটাই পরীক্ষায় লিখব। বাট আল্টিমেটলি আমাদের পরীক্ষার A+ টা আর আসে না। ওই যে আমরা সর্বোচ্চ ৭০-৭৫ এর মধ্যে গিয়ে আটকে আছি। সো এটা কিভাবে আমরা A+ এ কনভার্ট করতে পারি? ঠিক আছে? ডিফারেন্সটা অনেক কম। হয়তো ৫ থেকে ১০ নাম্বার। এই ৫ থেকে ১০ নাম্বার জন্য তোমার জন্য A+ টা না ছুটে, এই ক্লাসটা তার জন্যই। ওকে? সো আমরা তো বুঝলাম মূল টার্গেটটা হচ্ছে আমার চিন্তা করার দক্ষতা। দ্যাট মিনস আজকে থেকে তোমরা যখন সৃজনশীল লিখবা, সবসময় একটা প্রশ্ন পাওয়ার মনে রাখবা তোমার ব্রেইনকে কাজে লাগাইতে হবে। তোমার ব্রেইন কি চিন্তা করতেছে, তোমার ব্রেইন কিভাবে নিচ্ছে। ঠিক আছে? সেই চিন্তা করা ৪ টা স্তর আছে। ঠিক আছে? ৪ টা স্তর কি, কি ভাইয়া? এই যে একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবন, একটা হচ্ছে প্রয়োগ, একটা হচ্ছে
উচ্চতর দক্ষতা। তো এই নামগুলাকে মোটামুটি আমরা সবাই চিনি, ঠিক আছে? এখানে আহামরি কোনো নতুন নাম নেই, এই নাম আমরা 6 থেকে দেখে আসছি। বাট কখন আমরা এগুলো বিশ্লেষণ করি না আসলে জ্ঞান মানে কি, অনুধাবন মানে কি, প্রয়োগ মানে কি, উচ্চতর দক্ষতা মানে কি। সো আমি এখন তোমাদেরকে একটু এই ব্যাপারে আগে আইডিয়া দিব যে এই যে 4টা স্তর বলা হইলো আমার চিন্তা করার বা একজন মানুষের চিন্তা করার যে 4টা স্তর, এই 4টা স্তরে আসলে কাজটা কি, কোন স্তরে আসলে কি ধরনের চিন্তা ভাবনা আমরা করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে জ্ঞান। জ্ঞানের ইংরেজি ভাই নলেজ। জ্ঞানের যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাইয়া আমরা যে কোনো জিনিস মনে রাখতে পারি কিনা বা মুখস্থ করে আমাদের ব্রেনে রাখতে পারি কিনা। এই প্রশ্ন পদ্ধতিটা একদম আগের মতোই। আগে যেরকম ছিল যে তুমি মুখস্থ করবা বই থেকে, এসে খাতায় লিখে দিবা। এই সেম জিনিসটা এখানে আমরা ইউজ করতেছি একদম ফার্স্ট স্টেপে। ফার্স্ট স্টেপের কাজ হচ্ছে জ্ঞান। সো আমরা যদি দেখি জ্ঞানে কি বলা হয়েছে, জ্ঞান হচ্ছে মনে রাখা বা স্মরণ করার দক্ষতা। তুমি একটা নাম মুখস্থ করলা, এই নামটা তোমার মনে আছে কিনা। তুমি একটা সাল মুখস্থ করলা, এই সালটা মনে আছে কিনা। তুমি একটা সংজ্ঞা মুখস্থ করলা, এই সংজ্ঞাটা মুখস্থ আছে কিনা, এটাই যাচাই করে। এইখানে তোমার ক্রিয়েটিভিটি বা ব্রেন খাটানোর কোনো প্রয়োজন নাই। ওকে? জাস্ট তোমার মনে রাখার যে ব্যাপারটা সেটাই হচ্ছে তোমার জ্ঞান। ঠিক আছে? মুখস্থ বিদ্যা। এই জায়গায় আমরা মূলত এতদিন ছিলাম। এরপরে আমরা আসলে চেঞ্জগুলো আনছি। ঠিক আছে? সো এখানে কি, কি জিনিস আমার আসলে জ্ঞানের মধ্যে রাখা দরকার ভাই আমরা যদি একটু দেখি। কোনো কিছু মুখস্থ বা স্মৃতি থেকে হুবহু মনে এনে উত্তর দেওয়া। যেমন কি, কি আমরা আনতে পারি? একটা হচ্ছে কোনো কিছুর সংজ্ঞা, তারপর হচ্ছে কোনো কিছুর নাম, তারপর হচ্ছে তারিখ, সূত্র বা ঐতিহাসিক তথ্য সরাসরি মনে করে লেখা। এটি সৃজনশীল প্রশ্নের ক অংশ। সো এখানে আমরা দেখতে পারতেছি ভাই আসলে এখানে চিন্তা করার বা আমার ব্রেন খাটানোর কোনো প্রয়োজন নাই। এখানে যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে একদম মুখস্থ বিদ্যা। সো আপনার বইতে যা ছিল আপনি একদম হুবহু এখানে তাই লিখে দিবেন। সো এই জায়গাতে আসলে ক্রিয়েটিভিটি দেখানোর কোনো প্রয়োজন নাই। সো এই অ্যান্সারটা হইতে হবে ভাই হুবহু। ওকে? এটা মাথায় থাকবে? একদম হুবহু। যেমন ধরেন একটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কাজী নজরুল ইসলাম। সে ফর এক্সাম্পল, ঠিক আছে? বাংলার কথাই বললাম। এখন আপনি কাজী লিখলেন না, অন্য কোনো নাম লিখে দিলেন বা নামটাকে চেঞ্জ করে লিখে দিলেন, তখন কিন্তু এটা অ্যান্সার হবে না। বা আপনার একটা প্রশ্নের অ্যান্সার আসলো যে কাজী নজরুল ইসলামের জন্মসাল কবে? আপনি সেটাকে আপনার ক্রিয়েটিভিটি লাগায় আসলে চিন্তা করার কোনো দরকার নেই। হুবহু সালটা আপনাকে লিখতে হবে। সো এই ধরনের কোশ্চেন আসলে খুব বেশি একটা টাইমও লাগে না। যাদের মুখস্থ থাকে তারা ডাইরেক্ট লিখতে পারে। আর যাদের আসলে মুখস্থ নাই তারা এই কোশ্চেনের অ্যান্সারটা কি বলে চিন্তা করে আনার কোনো সুযোগ নেই। ওকে? আচ্ছা, আমরা যদি নেক্সট স্টেপটা দেখি যেটার নাম হচ্ছে অনুধাবন। বা ইংলিশে বলা হয় কম্প্রিহেনশন। দ্যাট মিনস ব্যাখ্যা করা। আপনি একটা জিনিস কিভাবে বুঝছেন সেটা আপনি নিজের ভাষায় লিখবেন। আমি যে একটা সহজ উদাহরণ দিই, ধরেন আপনি একটা গরু চিনেন। ওকে? এই গরুটা আসলে দেখতে কেমন আপনি দেখলেন। ঠিক আছে? ধরেন একটা লাল গরু, তার ৪ টা পা আছে, একটা লেজ আছে। এই জিনিসটা এখন আপনি আপনার নিজের ভাষায় লিখবেন। যে আমি একটা গরু দেখেছিলাম, গরুটি দাঁড়িয়ে ছিল, গরুটির গায়ের রং ছিল লাল। সো এই যে আপনি নিজের ভাষায় যে লেখাটা, এটা হচ্ছে অনুধাবন বা কম্প্রিহেনশন। কোন একটা জিনিস দেখে বা জেনে সেই জিনিসটার উপরে ব্যাখ্যা করা। ঠিক আছে? সো এই জিনিসটা আমি দেখতে পারতেছি আমার ব্রেইন লাগতেছে। ওকে? এই জিনিসটা খুবই ছোট, বাট আমার এটা ব্যাখ্যা করে বড় করে লিখতে হয় নিজে কি বুঝছি সেটা বোঝানোর জন্য। সো এই জায়গায় কিন্তু আমার ব্রেইন লাগতেছে। ওকে? সো এখানে এসে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট আমার ব্রেইনের প্রয়োগ। ওকে? এখানে আমরা কি বলছি একটু দেখি। কোন বিষয়ের মূল ভাব বা অর্থ বুঝতে পারার ক্ষমতা আসলে কি বোঝাচ্ছে? যে যেমন বললাম গরু। একটা গরু দেখে আসলে কি বুঝতে পারতেছে? একটা প্রাণী, রাইট? এটা পাখি তো না। তাই না? এখন আমরা যদি বলি গরু একটি পাখি, পুরো অ্যান্সারটি কাটা যাবে। সো আমরা বুঝতে পারি গরু একটি প্রাণী। কেন প্রাণী সেটা আপনি ব্যাখ্যা করবেন। সো এই যে বুঝতে পারার যে ক্ষমতা সেটা হচ্ছে ভাইয়া অনুধাবন। ঠিক আছে? আমরা যদি একটু এর ব্যাখ্যাটা দেখি কি বলা হয়েছে? শুধু তথ্য মনে রাখাই শেষ কথা নয়। দ্যাট মিনস শুধু মুখস্থ করাই মূল কথা নয়। শুধুমাত্র আপনি মুখস্থ অনেক ভালো। আমরা দেখবো আমাদের ক্লাসে অনেক ফ্রেন্ডরা আছে যারা মুখস্থ অনেক ভালো। একদম ছোটস্থ। লাইন পড়তেছে, লাইন বাই লাইন লিখতেছে। কোনো চেঞ্জ করা লাগতেছে না। সো আমাদের আসলে বাস্তব জীবনে এই মুখস্থ বিদ্যাটা খুব বেশি কাজে দেয় না। কিছুটা অবশ্যই কাজে দেয়। যেমন সাল মুখস্থ করা, নাম মুখস্থ করা এবং অনেক কিছু আমাদের মনে রাখা লাগে। যেমন ফোন নাম্বার, বাসার অ্যাড্রেস। ঠিক আছে? ফোনের পাসওয়ার্ড। বাট সবসময় মুখস্থ বিদ্যা আমাদের লাইফে কাজে লাগে না। কিছু ক্ষেত্রে আমাদের ব্রেইনও কাজে লাগে। কজ আমাদের লাইফে প্রতিদিন পরিবেশ চেঞ্জ হচ্ছে। নতুন, নতুন আমরা পরিবেশের সম্মুখীন হতেছি, নতুন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। সো লাইফে আমাদের ব্রেইনকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে? সো আপনারা সৃজনশীলকে আসলে একটা প্রশ্ন উত্তর না দেখে আপনার লাইফের যে ব্রেইন আছে, আপনার জীবনে যে ব্রেইন আছে আল্লাহ যেটা দিয়েছে, সেটাকে কাজে লাগানোর একটা ট্রিক্স বা উপায় বা হচ্ছে গেম হিসেবে দেখেন।
ঠিক আছে? সিরিয়ালটা বেসিক্যালি আপনার এই ব্রেইনটাকে যাচাই করার জন্যই নেওয়া হয়। সো এটাকে আসলে মুখস্থ বিদ্যা বা পড়াশোনা হিসেবে না দেখে এটাকে আপনার বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাইতে পারেন, ব্রেইনটাকে আরো বেশি ইউজ করতে পারেন সেই হিসাবে দেখতে হবে। ওকে? সো আমরা দেখতেছি শুধুমাত্র হচ্ছে মনে রাখাই শেষ কথা নয়। সেটিকে নিজের ভাষায় ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারাই হচ্ছে অনুধাবন। কেন হয়েছে বা কি হয়েছে, কি বোঝানো হয়েছে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অনুধাবন প্রশ্নের প্রয়োজন হয়। এটি সৃজনশীলের খ অংশ। দ্যাট মিনস এখানে বেসিক্যালি কাজটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস দেখতেছেন বা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করা হইলো, এটা কিভাবে হয়েছে, জিনিসটা কি, এটার ব্যাখ্যা দেওয়ার যে ক্ষমতা আপনার নিজের ভাষায়, এটাই হচ্ছে অনুধাবন। দ্যাট মিনস এখানে আমাদের প্রকাশ করার ক্ষমতা থাকতে হবে। দ্যাট মিনস লিখা। ঠিক আছে? আমরা লিখতে পারতেছি কিনা, আমরা যা চিন্তা করতেছি এটা লিখতে পারতেছি কিনা, এখানে কিন্তু এটাও জাজ করা হয়। সো যাদের আসলে লিখার ক্ষমতা নাই, প্র্যাকটিস করেন না বা নিজে লিখতে পারেন না, এখানে কিন্তু আপনার লেখাটা জাজ করা হবে। সো লিখাটাও আপনার কিন্তু ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? আপনি জানেন অনেক নলেজ আছে, বইয়ের সবকিছু আপনার মুখস্থ। বাট এই অ্যান্সার করতে হইলে আপনাকে লিখতে হবে নিজের ভাষা। আপনি কিভাবে চিন্তা করতেছেন। এবং অবশ্যই মনে রাখবেন লেখাটা মার্জিত ভাষায় হতে হবে। আমরা নরমালি যখন কথা বলি আমরা অনেক ধরনের কি বলে ইনফর্মাল ওয়ার্ড ইউজ করে ফেলি। ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে অবশ্যই মনে রাখবেন সেটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ হইতে হবে। দ্যাট মিনস সুন্দর ভাষায়। খুব বেশি কঠিন কিছু না, একদম বাংলা গ্রামারে পণ্ডিত হইতে হবে, ইংলিশ গ্রামারে এমন কিছু না। বাট আপনার মনের ভাবটা যেন আপনি প্রকাশ করতে পারেন যে আপনি কি বুঝাইতে চাচ্ছেন বা কি বুঝছেন। ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আমরা আরেকটু টাফ স্টেপে যাবো। যেখানে আমাদের ব্রেইনকে আরো বেশি খাটানো হয়। এই স্টেপের নামটা কি ভাইয়া? প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। আপনারা এই যে এতগুলা সাবজেক্ট পড়াশোনা করেন, বাংলা, ইংরেজি, ঠিক আছে? গণিত, তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান, রাইট? এরপর হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট। এই যে এত সাবজেক্ট আপনারা পড়তেছেন, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রাইট? এত সাবজেক্ট আপনার নলেজ আছে। ঠিক আছে? এত কিছু আপনারা শিখলেন। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আপনারা পড়তেছেন। এত নলেজ নিছেন। আল্টিমেটলি এই ব্রেনের কাজটা আসলে কি? এই জ্ঞানটাকে আমরা আসলে কোথায় লাগাবো? ঠিক আছে? এটাকে বাস্তব জীবনে আদৌ আমরা লাগাইতে পারতেছি কিনা? সেটাই মূলত এই কোশ্চেন দ্বারা জাজ করা হয়। এখন বাস্তব জীবনে আসলে লাগানো যে ব্যাপারটা বা কাজে লাগানোর যে ব্যাপারটা, এটা তো আসলে আপনার বাসায় গিয়ে বা আপনার খেলার মাঠে গিয়ে আপনার স্কুলে গিয়ে জাজ করা সম্ভব না। সো এই প্রশ্নে আপনার একটা কি বলে? সৃজনশীলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় যেখানে আপনি নিজেকে বসাবেন বা একটা ব্যক্তির নাম দেওয়া হয় যে ব্যক্তির পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করবেন। ঠিক আছে? যে এই যে আপনার যে নলেজটা এটা এখানে কিভাবে কাজে লাগানো যায়। আপনার যেটা সহজ উদাহরণ ধরি, ধরেন আপনি বইয়ে একটা সূত্র মুখস্থ করছেন। ঠিক আছে? পরীক্ষায় আপনাকে একটা ম্যাথ দিল। এখন আপনাকে ঠিক করতে হবে আসলে কোন সূত্রটা এই ম্যাথের জন্য প্রযোজ্য। ঠিক আছে? সো আরো যদি সহজে বলি, ধরেন আপনি ক্রিকেট খেলেন, আপনি বড়, বড় ৬ মারতে পারেন, আপনি ডিফেন্স করতে পারেন, আপনি ৪ মারতে পারেন। আপনি যখন খেলায় নামবেন, তখন আপনি ডিসাইড করবেন কোন বলের মেরিট অনুযায়ী আপনি কোন শটটা খেলবেন। সেটা কি আপনি লিভ করবেন? নাকি এটাকে ৬ মারবেন? নাকি এটা থেকে আপনি ৪ মারবেন? সো এই ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার। আপনি সবই জানেন, সবই পারেন, সব ক্ষমতা আপনার আছে। বাট কখন কোনটা প্রয়োগ করতে হবে এটাই এখানে জাজ করা হয়। কিভাবে করা হয়? মাত্র বললাম যে একটা সিচুয়েশন দেওয়া হয়। কাল্পনিক একটা সিচুয়েশন যেখানে আপনি আপনার জ্ঞানটাকে কাজে লাগাবেন। সেটা আপনার নিজেরও হতে পারে, এই কাল্পনিক সিচুয়েশন একটা ব্যক্তিরও হতে পারে। ইজিলি যেকোনো একটা ব্যক্তির নামেই দিয়ে দেয়। সো আমরা যদি একটু দেখি এখানে কি বলেছে? জানা জ্ঞানকে নতুন পরিস্থিতিতে ব্যবহার করা। নতুন একটা পরিস্থিতিতে। জানা জ্ঞানকে এখানে নতুন কোনো নলেজ জেনারেট করার দরকার নেই। ইজিলি অ্যাপ্লিকেশন আসলে দেখা যায় আপনার নতুন, নতুন জ্ঞান আবিষ্কার করেন, নতুন, নতুন সূত্র আবিষ্কার করেন, নতুন, নতুন গান আবিষ্কার করেন। এগুলো কোনটাই চায় না। সহজভাবে আপনি বইতে যা পড়েছেন, যে জ্ঞান আপনার হয়েছে, সেই জ্ঞানটাকে আপনি এখানে কিভাবে কাজে লাগাইতে পারেন সেটা এখানে দেখা হয়। সো এখানে অনেকে আপনারা যেটা করেন যে ডাইরেক্ট সৃজনশীল লিখে দিয়ে আসেন। না, এখানে সৃজনশীল চায় নাই। আপনাকে লিখার ক্ষমতা দেখানো বলা নাই। মানে বলা হয়েছে আপনি বইয়ে যেটা পড়েছেন সেটা এখানে রিলেট করতে পারতেছেন কিনা। ওই টপিকটা এই সৃজনশীলের সাথে যাচ্ছে কিনা সেটাই মূলত এখানে জাজ করা হয়। ঠিক আছে? আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি তাহলে কি বলা হয়েছে এখানে? প্রথম দুটি স্তরে অর্জিত জ্ঞান ও অনুধাবনকে বাস্তব বা সম্পূর্ণ নতুন উদ্দীপক বা পরিস্থিতিতে কাজে লাগানোই হলো প্রয়োগ। আপনারা যে জ্ঞান নলেজ আহরণ করেছেন, জ্ঞান হচ্ছে একদম মুখস্থ বিদ্যা। ওকে? কোথায়? জ্ঞান। তারপর হচ্ছে মুখস্থ বিদ্যা। অনুধাবন হচ্ছে সেই জ্ঞানটাকে নিজের ভাষায় প্রকাশ করার ক্ষমতা। এই ২ টা স্কিলস যেহেতু আপনার আছে, এখন আপনাকে একটা নতুন সিচুয়েশন এ এই স্কিলসটা কাজে লাগাইতে হবে। অ্যান্ড সেই নতুন সিচুয়েশনটা কি ভাইয়া? এই যে আপনাকে একটা উদ্দীপক বা পরিস্থিতি দিয়ে দিবে।
যে অমুক ব্যক্তি অমুক জায়গায় আছে, অমুক ব্যক্তি এটা করতেছেন, এটা আপনার পাঠ্য বইয়ের কোথায় সাথে রিলেটেড। এবং মনে রাখবেন অবশ্যই অবশ্যই এটা আপনার বই থেকেই আসবে, আপনার যে টপিকগুলো পড়ছে এর মধ্যে থেকে আসবে। কোনো অজানা টপিক বা বাইরের কোনো টপিক থেকে আসবে না, এটা অবশ্যই আপনার বইয়ের চ্যাপ্টারে আছে। এইখানে আপনার আইডেন্টিফাই করতে হবে আসলে যে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, কোন টপিক থেকে আসছে, এটাকে আপনি গেস করতে পারতেছেন কিনা। ঠিক আছে, ধরেন চ্যাপ্টার 7 থেকে একটা কোশ্চেন আসলো, বাট আপনি চ্যাপ্টার 1 এর টপিক লিখে দিলেন, হবে না। বা চ্যাপ্টার 1 এর থেকে আসলো কিন্তু অন্য একটা টপিক, বাট আপনি ভাবলেন এটা আরেকটা টপিক, সো এটা করলে হবে না। সো আপনাকে সঠিক টপিকটা ফাইন্ড আউট করতে হবে। এটা কিভাবে করবেন আপনি? অবশ্যই সৃজনশীল বা হচ্ছে উদ্দীপকটা পড়ে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলা হয়েছে আমরা যদি দেখি, যেমন কোনো গাণিতিক সূত্র বা বৈজ্ঞানিক তত্ত্ব শিখে তা দিয়ে নতুন কোনো সমস্যার সমাধান করা। ঠিক আছে? জিনিসটা কি? আপনি অনেকগুলা সূত্র শিখলেন, অলরেডি আমি বলেছি। সেই সূত্রটাকে আপনি নতুন ম্যাথের জন্য এপ্লাই করতে পারতেছেন কিনা। ঠিক আছে? আপনি একটা সূত্র পারেন, একটা ম্যাথে এপ্লাই করতেছেন, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা। কিন্তু আপনি একটা সূত্র পারেন, সেটা ডিফারেন্ট ম্যাথে আপনি ইউজ করতেছেন, সেটা হচ্ছে আপনার সৃজনশীলতা। ওকে? আচ্ছা। যদি এটা বুঝে থাকেন, আমরা এখন জ্ঞানের সর্বোচ্চ স্তরে চলে আসব। সর্বোচ্চ স্তরটা কি? উচ্চতর দক্ষতা। যেটার নাম হচ্ছে হায়ার অর্ডার থিংকিং। একদম সর্বোচ্চ লেভেলের থিংকিং। সর্বোচ্চ লেভেলে আসলে আমরা কি করি বলেন তো? আপনারা যখন বড় হবেন, অলরেডি অনেক বড় হয়ে গেছেন মাশাআল্লাহ, আরো বড় হবেন। ঠিক আছে? লাইফে আপনাদের আরো দায়িত্ব বাড়বে, আপনারা চাকরি করবেন, আপনাদের ফ্যামিলি হবে। আপনাদের সবসময় কি করতে হবে ভাই বলেন তো? আপনাদেরকে লাইফে সবসময় যে কাজটা করতে হয় সেটা ডিসিশন নিতে হয়। রাইট? আপনারা যত বড় হবেন, লাইফে আপনাদের ডিসিশনগুলো তত বেশি ঝুঁকিপূর্ণ হবে, তত বেশি বড় আকারে হবে, তত বেশি ক্রিয়েটিভ হবে। ঠিক আছে? তত বেশি ঝামেলাপূর্ণ হবে। সো যেকোনো সিচুয়েশনে ভাইয়া আপনাদের কি করতে হবে? ডিসিশন নিতে হবে। আপনি কমার্সে পড়েন, সায়েন্সে পড়েন, আর্টসে পড়েন, কোনো সমস্যা নেই। আপনি পড়ালেখা নাও করেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি অনেক পড়ালেখা করেন। বাট আপনার লাইফে সবসময় আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডিসিশন নিতে হবে। সো এই যে আপনাকে ট্রেন করানো যে আপনি ডিসিশন নিতে আদৌ পারেন কিনা। আপনি যেকোনো একটা পরিস্থিতিতে আপনি নিজের ব্রেন খাটায়া আপনি একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন কিনা। জিনিসটা কিন্তু ভাই অনেক বড়। আসলে আমরা এটাকে খুব ছোটভাবে দেখি। সিদ্ধান্ত কি? মন চাইলে একটা জিনিস নিয়ে নিলাম। বাট আপনি চিন্তা করেন তো, আপনি একটা কোম্পানিতে কাজ করেন যেটা বিলিয়ন ডলারের কোম্পানি। ঠিক আছে? বিলিয়ন ডলার অথবা ট্রিলিয়ন ডলারের কোম্পানি। আপনি সেটার চিফ অফ ফাইন্যান্স, ওকে? বা সিইও। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে বলা হইলো যে আমরা কি এই প্রজেক্টে ইনভেস্ট করব নাকি করব না। এই প্রজেক্টে ইনভেস্টের পিছনে আপনার কোম্পানির ধরেন অলমোস্ট বিরাট বড় একটা অংশ ইনভেস্ট করতে হবে, অনেকগুলো টাকা। আর যদি এটা কাজ না করে আপনার পুরো কোম্পানি ডুবে যাবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি এই টাকা ইনভেস্ট করবেন কিনা। সো দেখেন, এই সিদ্ধান্তটা আপনি হুট করে নিতে পারেন না। আপনার মন চাইলো আপনি নিলেন, মন চাইলো না আপনি নিলেন না, এভাবে হবে না। আপনার অনেক কিছু ক্যালকুলেশন, হিসাব নিকাশ করার পরও আপনি কনফিউজ থাকবেন যে আদৌ নিবেন কিনা। ফাইনাল সিদ্ধান্ত আপনার। আপনি সিইও, আপনি কোম্পানির মালিক, আপনি আপনার কোম্পানির অনেক বড় পদে আছেন। আপনি তখন সিদ্ধান্ত নিবেন যে আপনি এটা করবেন কি করবেন না। এই সেম জিনিসটা আমাদের লাইফেও হয়। ঠিক আছে? অনেক পরিস্থিতি থাকে আমরা এই কাজটা করব কি করব না। কালকে স্কুলে যাব কি যাব না। পরীক্ষায় এভাবে পড়ব কি পড়ব না। কালকে আমি ওই পোশাকটা পরব কি পরব না। এই সব কিছু আমাদের আসলে আসে সৃজনশীলতা বা চিন্তা বা ডিসিশন থেকে। আমি কি করব? অ্যান্ড মনে রাখবেন আমাদের সিদ্ধান্তের সাথে অনেকগুলা ব্যক্তি জড়িত একটা কোম্পানিতে। কজ আপনি যদি একটা কোম্পানির বস হন, আপনার সিদ্ধান্তের উপর অনেকগুলা মানুষ কাজ করবে। সো তাদেরও ডিসিশন ডিপেন্ড করবে আপনার উপর বা তাদের কাজ ডিপেন্ড করবে আপনার ডিসিশনের উপর। সেই ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সেটাই মূলত এখানে জাজ করা হয় এই প্রশ্নতে। আমরা যদি দেখি এখানে কি বলা হয়েছে? যুক্তি দিয়ে বিচার, বিশ্লেষণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আপনি যুক্তি দিয়ে কেন আপনি এটা করতেছেন? মন চাইলো তাইলে হবে না। আমরা যেমন ফেসবুকে মন চাইলো লাইক দিয়ে দিলাম, মন চাইলো লাভ রেট দিয়ে দিলাম। বাট জীবনটা আসলে এত সহজ না ভাইয়া। জীবনে আমাদের অনেক ক্যালকুলেটিভ ডিসিশন নিতে হয়। যেমন আপনারা এখন এসসিতে আছেন। এইচএসসিতে আপনি কোন কলেজে পড়বেন? আপনি কি এটাতে চুজ করবেন না ওইটা চুজ করবেন? ভার্সিটি গেলো সেম। আপনি কোন ভার্সিটিতে পড়বেন? এটা নাকি ওইটা? সো লাইফের প্রতিটা জায়গাতেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। সো এই সিদ্ধান্তটা কিভাবে হবে ভাইয়া? অবশ্যই যুক্তি। আপনার নলেজ কি বলতেছে? আপনি যা শিখলেন এই জীবনে, এই জীবন থেকে আপনার শিক্ষা আপনাকে কি বলতেছে? আপনার কোথায় যাওয়া উচিত? সো এই যে যুক্তি দিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটাই হচ্ছে উচ্চতর দক্ষতা।
আমরা যে এটার ব্যাখ্যাটা দেখি কি বলছে, এটি সৃজনশীল পদ্ধতির সবচেয়ে শীর্ষ স্তর, এর উপরে আর নাই ভাইয়া, এটা হচ্ছে সর্বোচ্চ, যে আপনি ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা হয়েছে কিনা। ওকে, এখানে শিক্ষার্থীকে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের মেলবন্ধন ঘটিয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে হয়। আপনার পাঠ্য বইয়ের যে জ্ঞান ছিল এবং উদ্দীপকে আপনি যেটা দেখতে পারতেছেন, এই দুটাকে মিল করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই জিনিসটা কি, আসলে জিনিসটা কি হচ্ছে, আসলে জিনিসটা কি করতেছে, আসলে আমাদের কি করা উচিত। এই সিদ্ধান্তটা আপনি নেবেন দুইটা হিসেবে বেশ করে, একটা হচ্ছে আপনার অবশ্যই জ্ঞান, যেটা আপনি বই থেকে অলরেডি পেয়ে গেছেন, আর একটা হচ্ছে আপনার উদ্দীপক, যে সিচুয়েশন আপনি পড়ে আছেন। ওকে, আচ্ছা, তারপর কি বলা হয়েছে, কোনো বিষয়ের ভালো মন্দ দিক বিচার করা, তুলনা করা, যুক্তি দিয়ে খণ্ডন করা বা নিজস্ব মতামত প্রতিষ্ঠা করা এই স্তরের কাজ। সৃজনশীল প্রশ্নের ঘ অংশ হলো উচ্চতর দক্ষতা। আই গেস আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমরা আসলে জ্ঞানের 4টা স্তরে কি কি বলছি। আমি যে একটু সাম আপ করি ভাইয়া, আমরা ফার্স্ট স্টেজে দেখলাম জ্ঞান, যে শুধুমাত্র আমাদের মুখস্থবিদ্যা কাজ করে, বইয়ে যা আছে সেটাকে হুবহু আমরা লিখে দিব। 2 নাম্বার ছিল অনুধাবন, যেখানে আমরা কি করি ভাইয়া, আমরা যেই নলেজটা আছে সেখানে নিজের ভাষায় লিখতে পারতেছি কিনা, দ্যাট মিনস এখানে লিখার যে ক্ষমতা সেটা আপনার ভালো হইতে হবে, আপনার প্রকাশ করার ক্ষমতা। ঠিক আছে, তারপর 3 নাম্বারে আমরা যেটা দেখলাম ভাইয়া প্রয়োগ, প্রয়োগের কাজ কি ভাইয়া, আমার যে জ্ঞানটা অলরেডি হইছে জ্ঞান এবং অনুধাবনে, সেই জ্ঞানটাকে আমি নতুন পরিস্থিতিতে কাজে লাগাইতে পারতেছি কিনা। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্টের কাজ কি ভাইয়া, আমার যে এই যে এতগুলো জ্ঞান, সেই জ্ঞানটার আলোকে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা। ঠিক আছে, এই সিদ্ধান্ত নেওয়াকে আমরা বলি ভাইয়া উচ্চতর দক্ষতা। আপনি যে লাইফে সবকিছুতে একদম বেস্ট ডিসিশন নিতে পারেন, আপনি লাইফে একদম সর্বোচ্চ জায়গায় যাবেন। যদিও এটা হয় না, কজ আমরা আসলে মানুষ, মানুষ মাত্রই ভুল। আমরা জীবনে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, অনেক সময় ভালো সিদ্ধান্ত নেই। সো ভালো সিদ্ধান্ত নিলে অবশ্যই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কজ এটা ভালো না খারাপ একমাত্র আল্লাহই জানেন। আর যদি খারাপ হয় ভাইয়া কখনোই ভেঙে পড়া যাবে না, কজ এই বয়সটা তোমাদের অনেক বেশি কি বলে ভালগার, তোমরা এই অনেক বেশি ভঙ্গুর টাইপের থাকো আরকি এই বয়সে। সো দেখা যায় যে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নাও। কোন সিদ্ধান্ত যদি ঠিক না হয়, তোমরা অনেক বেশি ফ্রাস্ট্রেশন এ পড়ে যাও। ওকে? সো এই বয়সে আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার থাকতে হবে। সেটা ঠিক হবে না বেঠিক হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে আমাদের কাজ হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া। ওকে? যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া। যদি আমরা যৌক্তিক নিতে পারি তাহলে এট লিস্ট আমরা বলতে পারবো যে না, আমি ঠিক নিয়েছিলাম। এখন বাকিটা যা হবে সেটা হচ্ছে আল্লাহর উপর। ওকে? সো সৃজনশীলের ব্যাপারটা কি ভাইয়া? সেম, যে নলেজটা আপনার অলরেডি বই থেকে হয়েছে। এই নলেজটা কিন্তু বাইরে থেকে আনবেন না। যে নলেজটা অলরেডি আপনি আপনার বই থেকে পেয়েছেন, সেই জিনিসটা এবং উদ্দীপকে যেই ব্যাপারটা আছে, এর মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেবেন। উদ্দীপকের বাইরে গিয়েও কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। ওকে? আচ্ছা। তারপর আমরা এখন আগে একটু দেখি উদ্দীপক আসলে কি? এই যে এতক্ষণ ধরে আমরা যে উদ্দীপক নিয়ে কথা বলতেছি। এই উদ্দীপক নিয়ে আসলে আমাদের এত কিছু উদ্দীপক। উদ্দীপকটা কি? উদ্দীপকে ইংলিশে বলা হয় স্টিমুলাস বা সিনারিও। একটা দৃশ্যকল্প, যেটা আপনাকে বানিয়ে দেওয়া হবে। যেটা অ্যাকচুয়ালি বাস্তব না, আবার বাস্তব হতেও পারে। ঠিক আছে? সো যেটাই হোক না কেন এই সিচুয়েশনটা হবে একদম ইউনিক, যেটা আপনি ১ম বার দেখতেছেন, যেটা আপনার সামনে একেবারেই নতুন। সো এই সিচুয়েশন আপনি কিভাবে রিঅ্যাক্ট করতেছেন সেটাই আসলে মূল ব্যাপার। সো আমরা যদি দেখি এখানে কি বলা হয়েছে, এটি পাঠ্য বইয়ের আলোকে তৈরি করা একটি সম্পূর্ণ নতুন ও বাস্তব পরিস্থিতি। সৃজনশীলটা অবশ্যই আপনার পাঠ্য বইয়ের আলোকে হবে। একদম বাইরে থেকে একটা টপিক দিয়ে দিছে, আপনার বইয়ের টপিকের সাথে মিল হয় না, এরকম কখনোই হবে না। সৃজনশীলটা অবশ্যই আপনার পাঠ্য বইয়ের আলোকে তৈরি হবে। ঠিক আছে? তারপর বলা হয়েছে যে এটি একটি সম্পূর্ণ নতুন ও বাস্তব পরিস্থিতি। একদম ইউনিক একটা সিচুয়েশন। এটি অনুচ্ছেদ হতে পারে, মানচিত্র হতে পারে, সারণী হতে পারে, চিত্র হতে পারে বা কোনো মন্তব্য হতে পারে। যেই কোনো কিছুই এখান থেকে আসতে পারে সৃজনশীল হিসেবে। ওকে? আচ্ছা, তবে আমরা সবচেয়ে বেশি যেটা পাই সৃজনশীল সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ বা ছোট্ট একটা গল্প আকারে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? উদ্দীপকের মূল বৈশিষ্ট্য কি ভাইয়া? উদ্দীপকটি সাধারণত সম্পূর্ণ মৌলিক। মৌলিক মানে কি? একেবারে ইউনিক, নতুন কিছু একটা আসছে। ঠিক আছে? যেটা এর আগে কোনো কিছুর সাথে যায় না বা বই থেকে কপি পেস্ট করা না। ওকে? ও নতুন হয়ে থাকে। যা শিক্ষার্থীরা আগে হুবহু কোথাও দেখেনি। মাত্র যেটা বললাম, তোমরা এটা হুবহু কোথাও দেখোনি বা তোমাদের লাইফে এটাই ফার্স্ট টাইম হচ্ছে যে এরকম একটা পরিস্থিতি। এটি বাস্তব জীবনে কোনো ঘটনা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত থাকতে পারে। এই সৃজনশীলটা আমাদের বাস্তব জীবনের কোনো ঘটনা থেকেও আমরা নিতে পারি। ঠিক আছে? বাট এই সিচুয়েশনটা হবে সম্পূর্ণ নতুন।
এমন একটা পরিস্থিতি যেটাতে আপনি প্রথমবার পড়তেছেন। সো এটাই মূলত হচ্ছে একটা উদ্দীপক। উদ্দীপকটা যেখানে মূল বিষয় সেটা হচ্ছে অবশ্যই পাঠ্য বইয়ের আলোকে হবে। আপনার অনেক সময় উদ্দীপক পড়ে কনফিউজড হয়ে যান যে ভাই এরকম তো কোনো টপিক আসলে আমরা পড়ি না, এটা মনে হয় বাইরে থেকে আসছে। এবং আপনারা যেটা করেন যে নিজের একেবারে আকাশ পাতাল থেকে একটা উত্তর বানায় লেখার চেষ্টা করেন। বাট অবশ্যই মনে রাখবেন কোনো সৃজনশীল আপনার পাঠ্য বইয়ের বাইরে আসেনি, আপনার পড়ানো টপিকের বাইরেও আসেনি। সবগুলো আপনার পড়ানো টপিকের মধ্যে আছে। আপনার মেইন কাজ হচ্ছে জাস্ট এটা মিলানো। আমরা যে এই নতুন সিনারিটা দেখতেছি সেটা আমার পড়া কোন টপিকের সাথে যায় সেটা দেখা। ওকে? আচ্ছা, আমরা একটু উদ্দীপকের যে প্রশ্নগুলা থাকে সেগুলার আসলে বিভিন্ন স্তর আছে। ঠিক আছে? এই স্তরের মধ্যে কোনটাতে আমাদের কোন ধরনের জ্ঞান দরকার আমরা একটু দেখি। আমরা জানি একটা উদ্দীপকের ৪ টা স্তর থাকে। সেটা হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। সো ১ম যে ২ টো অংশ থাকে এটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে অনুধাবন। এটাতে মূলত ভাই আমার খুব বেশি একটা কি বলে সৃজনশীলতা বা হচ্ছে গিয়ে আমার ব্রেইন খাটানোর প্রয়োজন পড়ে না। এই ২ টা উত্তর বা এই ২ টা পার্ট মূলত দেখা যায় আমার যে মুখস্থ বিদ্যাটা আমি করেছি বইতে একদম হুবহু অ্যান্সার লিখতে হয়। ঠিক আছে? আমরা যদি দেখি এখানে কি বলছে? এই স্তর দুটি যথাক্রমে শিক্ষার্থীর মুখস্থ ও বোঝার ক্ষমতা যাচাই করে। এগুলোর উত্তর সরাসরি পাঠ্য বই থেকে দেওয়া যায়, উদ্দীপকের প্রয়োজন হয় না। সেই ২ টা অ্যান্সার যখন আপনি করবেন, এখানে উদ্দীপকের সাথে আপনার মিল বন্ধনের কোনো প্রয়োজন নাই। উদ্দীপকে যে কোনো টপিক আসুক না কেন, আপনার ক এবং খ নাম্বার অ্যান্সার মনে রাখবেন একদম ডাইরেক্ট অ্যান্সার হবে। এটা আপনার বই থেকে এসেছে এবং বইয়ের জিনিসই আপনাকে জানতে চাবে। এই ২ টার সাথে আসলে উদ্দীপকের কোনো মিল নাই। ঠিক আছে? আচ্ছা, এই কারণে অনেক সময় দেখা যায় একটা উদ্দীপকে হয়তোবা গ আর ঘ নাম্বারে একটা টপিকের থেকে অ্যান্সার চেয়েছে, ক এবং খ নাম্বারে অন্য কোনো টপিক থেকে অ্যান্সার চেয়েছে। সো আপনার কনফিউজড হয়ে যান আসলে কোনটা এটার মেইন টপিক। সো মনে রাখবেন ক এবং খ তে উদ্দীপকের সাথে মিলানোর কোনো প্রয়োজন নেই। ক এবং খ যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো টপিক থেকে আসতে পারে। আপনারা সেই টপিকের আলোকে অ্যান্সার করবেন। এখানে উদ্দীপকের টপিক টাচ করার কোনো দরকার নেই। ধরেন উদ্দীপক আসছে অধ্যায় ৭ থেকে। বাট জ্ঞান এবং অনুধাবন আসতে পারে অধ্যায় ১ থেকে। সো আপনি এইটা ১ এর আলোকে অ্যান্সার করবেন। ওই উদ্দীপক ৭ এর ছিল আপনার ৭ এর আলোকে অ্যান্সার করবেন, এরকম করা যাবে না। ঠিক আছে? পরের যে ২ টা স্তর প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, এই ২ টা করতে গেলে আপনার অবশ্যই সৃজনশীলের হেল্প লাগবে। সৃজনশীল ছাড়া এই ২ টা অ্যান্সার করা যাবে না। এখানে নিজের মন মতো অ্যান্সার করা যাবে না। এখানে গান লিখে আসা যাবে না। এখানে নতুন সূত্র আবিষ্কার করা যাবে না। এখানে নিজেকে পণ্ডিত দাবি করা যাবে না। এখানে সম্পূর্ণ যে উদ্দীপকটা থাকবে সেই বাউন্ডারির ভিতরে আপনার থাকতে হবে। যেই উদ্দীপকটা আছে সেই বাউন্ডারির ভিতরে আপনাকে অ্যান্সার করতে হবে। আপনি বাইরে থেকে আগডুম বাগডুম কিছু এনে অ্যান্সার করতে পারবেন না। সো আমরা যদি দেখি এখানে কি বলছে, এই ২ টি স্তরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই উদ্দীপকের সাহায্য নিতে হবে। পাঠ্য বইয়ের অর্জিত জ্ঞানকে উদ্দীপকের নতুন পরিস্থিতিতে ব্যবহার করা দ্যাট হচ্ছে প্রয়োগ। আপনার যে জ্ঞানটা অলরেডি হইছে সেইটাকে আপনি এপ্লাই করতেছেন। ধরেন আপনি ডাক্তার, আপনি পড়াশোনা করছেন, ডাক্তারি পাস করছেন। এখন আপনার কাছে নতুন, নতুন রোগী আসতেছে। ঠিক আছে? সো আপনারা রোগ বুঝে চিকিৎসা দিতে পারতেছেন কিনা সেটাই হচ্ছে আপনার প্রয়োগ। আপনি অলরেডি যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে আপনি কাজে লাগাইতে পারতেছেন কিনা পরিস্থিতি হিসাবে। আরেকটা হচ্ছে এবং উদ্দীপকের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে নিজের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে উচ্চ দক্ষতা। সো আমরা এই ডাক্তার আলকে যে বলি তার সিদ্ধান্তটা কি? রোগীকে সে কি ওষুধ দিবে, কি প্রেসক্রাইব করবে, কি প্রেসক্রিপশনে লিখবে, এটা হচ্ছে তার সিদ্ধান্ত। রাইট? সো রোগীর রোগ ধরতে পারার যে ক্ষমতা সেটা হচ্ছে তার প্রয়োগ। সে যে জ্ঞানটা অর্জন করছে সেটার আলোকে রোগীর রোগ ধরা। আর রোগীকে সে কি সিদ্ধান্ত দিবে, কি ওষুধ খাওয়াবে, কি প্রেসক্রিপশন দিবে এটা হচ্ছে তার ডিসিশন। ২ টার পার্থক্য বোঝা গেছে? আচ্ছা। এখন হচ্ছে সৃজনশীল প্রশ্নোত্তরের নম্বর বন্টন প্রক্রিয়া। আপনারা সৃজনশীল বুঝেন, তার মানে ৪ টা প্রশ্ন থেকে এটাও জানেন। বাট কোন প্রশ্ন আসলে কতগুলা পার্ট হয় আপনারা অনেকেই কনফিউজ থাকেন। আপনারা অনেকে ১ প্যারায় অ্যান্সার করে দেন। অনেকে মন চাইলে ২ টা ৩ টা করেন। বাট আপনারা আসলে জানেন না যে প্রতিটা স্তরে নাম্বার আছে। আপনারা কখনোই প্রতিটা স্তর টাচ করেন না। যেই কারণে দেখা যায় আপনি একটা সৃজনশীল পরিপূর্ণ লেখেও ৬ থেকে ৭ এর বেশি আপনারা পান না। আপনারা এর মধ্যে আটকায় যান। আপনাদের মূল প্রবলেমটা আসলে এই জায়গায়। আপনারা নম্বর বন্টনটা বুঝেন না। আপনারা মনে করেন যে ১০ নাম্বারের জন্য একটা সৃজনশীল, ৪ টা প্রশ্ন আছে। সো আমি ধুমায়া ৪ টা প্রশ্ন লেখা দিব, আমাকে ১০ এ ১০ দিয়ে দিবে।
বাট ভাইয়া এটা আসলে হয় না। এই 4টা প্রশ্নের মধ্যে প্রতিটা পার্টের জন্য আলাদা আলাদা করে নাম্বার বন্টন করা। আমরা এখন আগে নাম্বার বন্টনটা দেখব। আমরা জানি প্রশ্ন যে ক জ্ঞানমূলক, সেটা নাম্বার হচ্ছে ভাইয়া 1 নাম্বার। আপনি এখানে শুধুমাত্র জ্ঞানমূলক অ্যান্সার, দ্যাট মিন্স নলেজ, মুখস্থ বিদ্যা, এতটুকু এক লাইনে আপনি লিখে দিবেন যেটার নাম্বার হচ্ছে 1। অবশ্যই এটা এক ওয়ার্ডে লিখবেন না, কিন্তু 1 লাইন লিখবেন ছোট করে। সো এই একটা লাইন লিখতে পারলে দেখেন আপনার 1 নম্বর চলে আসতেছে। সেই প্রশ্নের নাম্বারই 1। দ্যাট মিন্স এইটাকে আর বড় করার কোনো দরকার নাই, এটাতে আর বেশি ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে অনুধাবন, যেটার মার্কস হচ্ছে ভাইয়া 2। সেই 2টা নাম্বার কিভাবে বন্টন হয়? জাস্ট একটা প্যারাগ্রাফ লিখে 2 দিয়ে দিবে? না ভাই, এরকম কখনোই হয় না। 2 নাম্বার প্রশ্নের জন্য আমি ফার্স্টে জ্ঞানমূলক অ্যান্সার করব। দ্যাট মিন্স এই যে টপিকটা আছে সেটা আসলে কোন জায়গা থেকে আসবে, মুখস্থ কি আছে সেটা আমি অ্যান্সার করব। যেটা করতে পারলে আমাকে সে 1 নাম্বার দিবে। সো আমরা পাইলাম 1 নাম্বার। এরপরে এই ব্যাপারটা আমার ব্যাখ্যা করতে হবে। অনুধাবন মানে কি ভাইয়া? ব্যাখ্যা। অনুধাবন মানে হচ্ছে ব্যাখ্যা। আমি যদি ব্যাখ্যা করি তাহলে আমি 1 নাম্বার পাবো। দ্যাট মিন্স হচ্ছে এই 1 আর হচ্ছে এই 1 সমান সমান হচ্ছে 2। তাহলে আমি প্রশ্নের অ্যান্সারে 2 পাবো। বাট আপনি চিন্তা করলেন যে স্যার আমার এতগুলা পয়েন্টের দরকার নাই, আমি একবার একটা প্যারাগ্রাফ লিখে দিব। আপনি যদি প্যারাগ্রাফ লেখেন আপনি পাবেন প্যারাগ্রাফের জন্য 1। দ্যাট মিন্স 2 নাম্বার প্রশ্নে আপনি যদি বিশাল রচনাও লেখেন আপনি পাবেন 1। সেই প্রশ্নটা কিভাবে অ্যান্সার করতে হবে ভাইয়া? ফার্স্টে এটা একটা জ্ঞানমূলক অ্যান্সার করতে হবে, ওই যে বললাম 1 লাইনে। তারপর কি করতে হবে? এটা ব্যাখ্যা করতে হবে। আপনি যখন এটার হচ্ছে 1 লাইনে অ্যান্সার দিবেন এবং ব্যাখ্যা করবেন তখনই আপনি এটার নাম্বার পাবেন টোটাল 2। এছাড়া আপনার এখানে ফুল মার্কস আসবে না। এটা কি বুঝা গেছে? আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রয়োগমূলক 3 নাম্বার। সো প্রয়োগে আসলে আমাদের আসলে খুব লেখার স্কিল চলে আসে। আমরা রচনা লেখা শুরু করে দিই। বিশাল বড়, বড় করে খাতা ভর্তি। স্যার আমি 1.5 পেজ লিখেছি, স্যার আমি 2 পেজ লিখেছি। বাট আমি নাম্বার পাইছি মাত্র 1। আপনারা তখন চিন্তাও করতে পারেন না, 1.5 পেজ লিখে আমি 1 পাইলাম। তখন আপনার জন্য এই সাবজেক্টটা নাইটমেয়ার হয়ে যায়, ভয়ঙ্কর। কি ব্যাপার? 1.5 পেজ 2 পেজ লেখার কেন 1 নাম্বার? বাট আপনারা আসলে লেখার পদ্ধতিটা কি হওয়া উচিত আপনারা একটু দেখেন। যখন প্রয়োগমূলক প্রশ্ন থাকবে তখন শুরুতে আপনি একটা জ্ঞানমূলক অ্যান্সার দিবেন এটারও। জ্ঞানমূলক কিভাবে? এই যে 1 লাইনে। সো আপনি যখন 1 নাম্বার অ্যান্সার দিবেন তখন আপনি এটার 1 নাম্বার পেয়ে যাবেন। হইল 1। তারপর আপনারা সেই টপিকের ব্যাখ্যা দিবেন, অনুধাবন। আপনি পাইলেন আরো 1। এরপরে হচ্ছে প্রয়োগ। প্রয়োগ মানে হচ্ছে আপনার যে নলেজ সেটাকে উদ্দীপকের আকারে আপনি ব্যাখ্যা করবেন বা লিখবেন যে উদ্দীপকের সাথে এটা আপনার পড়ার কোন টপিকের সাথে মিল আছে। সো এইটা আপনার একটু বড় করে লিখতে পারেন। ঠিক আছে? সো আপনারা যখন এটা বড় করে লিখবেন আপনারা এটারও নাম্বার পাবেন 1। এখন আপনার কোশ্চেন আসে ভাইয়া এখানে তো 1 লাইনে লিখলাম 1 নাম্বার দিল। এইখানে আমি এত বড় লিখলাম 1 কেন দিল? আসলে ভাইয়া নাম্বার বন্টনটা এভাবেই করা হয়েছে। আপনার এখানে প্রতিটা পার্টে নাম্বার। আপনি এখানে কতটুকু লিখলেন, কি করলেন, দ্যাটস ডাজন্ট ম্যাটার। আপনি যদি জ্ঞানমূলক এসে রচনাও লেখেন আপনি পাবেন 1। কিন্তু আপনি যদি আবার প্রয়োগে এসে চিন্তা করেন ভাই আমি 1 এর অ্যান্সার দিব, তার হচ্ছে 1 লাইন অ্যান্সার দিব, আপনি পাবেন 0। কজ প্রতিটা পার্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। বাট প্রতিটা বৈশিষ্ট্যরই নাম্বার কিন্তু ভাই 1, সেম নাম্বার। সো আপনাকে প্রতিটা পার্ট সেই পার্ট অনুযায়ী লিখতে হবে, এটা মনে রাখেন। আপনার নিজের ইচ্ছা মতো সৃজনশীল লিখলে হবে না, আপনি বড় লিখলে হবে না, ছোট লিখলে হবে না। প্রতিটা পার্টের যে ইউনিকনেস আছে সেটা ফলো করতে হবে, তাইলে আপনি এই 3 নাম্বার পাবেন। আপনি যদি মনে করেন কোনো একটা বাদ দিলেন, অন্যগুলো খুব ভালো লিখলেন, আপনি ধরেন এই পার্টটা লিখলেন না, আপনারা শুধু এটা আর এটা লিখলেন, সো এই পার্টের নাম্বার কত ভাইয়া? 1। এই পার্টে কত? 1। সো আপনি এই কোশ্চেনের সোজা পাবেন 2। আপনারা কোনোভাবেই এটা তার 3 পাবেন না। আপনি যদি এটা 3 পেজও লেখেন তাও আপনি 2 মার্কসই পাবেন। বুঝা গেছে এটা? 4 নাম্বার আমরা কি করব? 4 নাম্বারের মার্কস হচ্ছে 4 নাম্বার। সো 4 নাম্বার কিভাবে আমার পাইতে হবে? ফার্স্ট অফ অল এটারও জ্ঞানমূলক লিখতে হবে। এটা যদি লেখেন তাহলে পাবেন 1। তারপর এটার জন্য অনুধাবন লিখতে হবে। অনুধাবনও লিখলে আপনি পাবেন 1। সো এই 1 আর এই 1 যোগ হইলে আপনার হলো 2। আপনারা যদি এই জায়গায় অ্যান্সার লেখা বাদ দিয়ে দেন আপনারা জাস্ট 2 নাম্বারই পাবেন। ঠিক আছে? তারপর 3 নাম্বার হচ্ছে প্রয়োগ। আপনারা প্রয়োগ অংশ লিখলেন তাহলে আপনার সাথে যুক্ত হলো আরো 1। ঠিক আছে? আপনারা মনে হয় প্রয়োগ লিখলেন না, মনে রাখবেন আপনার এই নাম্বার শেষ। এইটা আর কোনো কিছু দিয়ে আনা যাবে না। তারপর উচ্চতর দক্ষতা, এটাও লিখলেন, পাইলেন আরো 1। সো এই 4
4টা 1 যোগ হয়ে আপনার নাম্বার হবে 4। সো প্রতিটা অংশের নাম্বার হচ্ছে 1। আপনারা এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখেন, কোনো অংশেই 1 এর কম না, পুরো সবগুলো অংশে হচ্ছে 1 নাম্বার করে। দ্যাট মিনস আমার 10 নাম্বার পাইতে হইলে এখানে টোটাল 10টা অংশ আছে। 1 এর জন্য একটা অংশ, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। আমরা কেউ কখনো আজ পর্যন্ত এটাকে চিন্তাই করিনি। সৃজনশীল আসলে শুধু এই 4টা অংশ না, সৃজনশীলটা হচ্ছে ভাইয়া তোমার এই 10টা অংশের সমষ্টি। ঠিক আছে, সৃজনশীল হচ্ছে তোমার এই 10টা অংশের সমষ্টি। 10টা অংশ কি তোমরা বুঝতে পারছো? 10টা অংশ কি কি? এই হচ্ছে একটা, ওকে, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, ওকে, 2টা, 3টা, 4টা, 5টা, এই 6 নাম্বার, এই 7, এই 8, এই 9 এবং এই 10। সো আপনি একটা সৃজনশীলের আন্ডারে আপনার কয়টা পয়েন্ট লিখতে হবে ভাইয়া? 10টা পয়েন্ট, ওকে। এই 10টা পয়েন্ট আপনাকে লিখতে হয়। আপনারা যদি 10টা পয়েন্ট লেখেন তাহলে আপনি 10-এ 10 পাবেন। বাট আপনি যদি 10টা পয়েন্টের মধ্যে একটাও বাদ দেন, আপনার নাম্বার এখান থেকে কমতে থাকবে। সো আমরা পরীক্ষা আসলে যেটা করি, আমরা এই 4টা প্রশ্নের উত্তর ঠিকই দেই, হ্যাঁ। বাট এই যে 10টা পয়েন্ট যে আছে, এই 10টা পয়েন্ট আমরা লিখি না। আমরা হয়তো বা এখান থেকে একটা লিখি না, এখান থেকে এটা দেই না, এখান থেকে এটা দেই না। আলটিমেটলি যদি আমরা 3টা পয়েন্ট না লিখি ভাইয়া, আমার নাম্বার কিন্তু হয়ে যাবে 7। তখন কিন্তু আমার 10 থাকবে না, তখন আমার নাম্বার হয়ে যাবে 7। এবং আমরা সবসময় এই জায়গায় এই জন্যই 6-7 পেয়ে আসতেছি। তার কারণ হচ্ছে আমরা এই 10টা পয়েন্ট আমাদের একটা সৃজনশীলে রাখতেছি না। ঠিক আছে, সো সহজ কথায় প্রত্যেকটা সৃজনশীলের নাম্বারও 10, পয়েন্টও 10টা। বাট এই 10টা পয়েন্টকে আপনি 4টা প্রশ্নে ভাগ করে নিছেন। সো আজকের পর থেকে যারা সৃজনশীল দিবেন এই জিনিসটা একদম মাথায় ঢুকায় নেন। সৃজনশীল শুধুমাত্র 4টা প্রশ্ন নয়, সৃজনশীল 10টা পার্ট। এই 10টা পার্ট যে বুঝতে পারছে বা লিখতে পারছে সে নিশ্চিন্তে 10 পেয়ে যাবে। বাট এই 10টা পার্ট যে লিখতে পারে না ভাইয়া, তার কিন্তু নাম্বার কাটা যাবে। তুমি যতগুলা পয়েন্ট কম লিখবা ততগুলাই কম। দ্যাট মিনস কোনোটাকে আসলে বেশি লেখারও কিছু নাই, কম লেখারও কিছু নাই। প্রতিটা পয়েন্ট টাচ করা হচ্ছে ইম্পর্টেন্ট, ওকে। কোনো পয়েন্ট বেশি লিখতে গিয়ে কোনোটা বাদ দেওয়া যাবে না। আমার মন চাইলে আমি 3rd স্টেপ অনেক সুন্দর লিখলাম, 4th স্টেপ লিখলাম না। মনে রাখবেন ওই যে একটা লিখলেন না, আপনি তাহলে 9টা লিখলেন, আপনি 9 এর বেশি পাবেন না। ওইটার নাম্বার ওইটাতেই শেষ, ওকে ওকে। আচ্ছা, এবার আসেন আমরা একটা সৃজনশীল দেখি। সো আজকে যেহেতু ম্যানেজমেন্ট ক্লাস বা ম্যানেজমেন্টের টিচার আমি, সো আপনাদের এই সৃজনশীলটা আমি নিয়েছি ম্যানেজমেন্ট বই থেকে। ঠিক আছে, সো এটা যদি অন্য কোনো সাবজেক্টের স্টুডেন্টরা দেখে থাকেন কোনো প্রবলেম নাই, আপনারা ক্লাসটা কন্টিনিউ করেন। আপনারা জাস্ট আপনাদের সাবজেক্ট অনুযায়ী এটা চেঞ্জ করবেন, তাইলেই হবে। ঠিক আছে, এই সৃজনশীল দেখে ভয় পাওয়ার কিছু নেই যে আল্লাহ ম্যানেজমেন্ট আমি তো পড়ি নেই। ঠিক আছে, ওকে। সো সৃজনশীল প্রশ্নটা দেখে কেমন হয় ভাই? ফার্স্টে আমাদের একটা সৃজনশীল দেওয়া থাকে, এটা আপনারা সবাই জানেন। এটার নিচে ভাই 4টা প্রশ্ন দেওয়া থাকে যার মার্কস এখানে দেওয়া আছে। প্রথমটার 1 নাম্বার, তারপরে 2, তারপর 3, তারপর 4। এটা হচ্ছে আমাদের মান বন্টন, ওকে। তা আমরা শুধুমাত্র চোখে কি দেখি ভাইয়া? 4টা প্রশ্ন, 1টা প্রশ্ন, 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন। দ্যাট মিনস 4টা লিখলে আমাদের কি হবে? 10 নাম্বার না। আমার ফার্স্ট কোশ্চেনের পয়েন্ট হবে 1টা, পরের প্রশ্নের পয়েন্ট হবে 2টা। 2টা কিভাবে ভাইয়া? 1 যোগ 1। 3 নাম্বারে আমার প্রশ্ন কয়টা হবে ভাইয়া? 3টা, 1 যোগ 1 যোগ 1। 4 নাম্বার আমার কয়টা পয়েন্ট হবে ভাইয়া? 4টা, 1 যোগ 1 যোগ 1 যোগ 1। এই 10টা লিখতে পারলে ভাইয়া আমার হচ্ছে 10 নাম্বার, ওকে। আচ্ছা, সো প্রথম প্রশ্নটা কি থাকে ভাইয়া? জ্ঞানমূলক, তারপরটা অনুধাবন, তারপরটা প্রয়োগ, তারপরটা উচ্চতর দক্ষতা। সো উচ্চতর দক্ষতা ভাইয়া 4টা পয়েন্ট, হ্যাঁ, আর প্রয়োগে হচ্ছে 3টা। আপনারা এই জায়গায় কনফিউজড হয়ে যান। অনেকে আপনারা উচ্চতর দক্ষতা শুধুমাত্র 3টা পয়েন্ট লিখে চলে আসেন, এটা কিন্তু করা যাবে না। আবার অনেকে এইখানে 4টা পয়েন্ট দিয়ে দেন, কেন? আপনার তো এখানে পয়েন্টই মাত্র 3টা, 3টাতে 3, আপনার 4 নাম্বারটা কেন লিখতেছেন? ওটা তো কোনো মার্কসই ধরবে না। আবার আপনি যে এখানে 3টা লিখতেছেন, আপনার 3টার জন্য 3 ধরবে, আপনার 4 দিবে না। সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ভাইয়া, বেশিও করা যাবে না, কমও করা যাবে না, ওকে। আচ্ছা, আমরা একটু সৃজনশীলটা পড়ি, হ্যাঁ, উদ্দীপকটা পড়ি।
উদ্দীপকটা কিভাবে পড়তে হয় এটা নিয়েও আপনাদের অনেকে কনফিউশন আছে, ভাইয়া উদ্দীপক কেমনে পড়বো, এত বড় জিনিস কেমনে মাথায় রাখবো। সো উদ্দীপক শুধু আপনি পড়বেন না, আপনি দাগাবেনও। ঠিক আছে, আপনি যখন উদ্দীপকটা পড়তেছেন আপনি হাতে কলম নেবেন। সো আমি আপনাকে এখন দাগায় দাগায় দেখাচ্ছি একটা উদ্দীপককে আপনি কিভাবে দাগাবেন। বলা হয়েছে খুলনার তেতুলিয়া গ্রামে, আমি দাগাইলাম, এখানে একটা গ্রামের নাম দেওয়া আছে, গ্রামের নাম হচ্ছে খুলনার তেতুলিয়া, জনাব শরীফ, আমি একটা নাম পাচ্ছি, ব্যক্তির নাম হচ্ছে শরীফ, তার এলাকায় দেশি প্রজাতির মুরগির খামার স্থাপন করে। সো উনি কি কাজটা করতেছে ভাইয়া, দেশি প্রজাতির মুরগির খামার স্থাপন করতেছে। সো তার ব্যবসাটা কোন ধরনের ভাইয়া, মুরগির খামার। তারপর কি বলছে, খামারে উৎপাদিত ডিম, সো তার প্রোডাক্টটা কি ভাইয়া, ডিম, তিনি তার এলাকায় বিক্রি করে সফলতার মুখ দেখেছেন। ওকে, ভালো কথা। তিনি আরো লাভের আশায় খামার সম্প্রসারণের জন্য খুলনার বিভিন্ন এলাকায় উৎপাদিত ডিম বিক্রি করতে চান। সো উনি যেটা ফিল করতেছেন যে উনার শুধুমাত্র এলাকায় বিক্রি করলে হবে না, খুলনার বিভিন্ন সহ এলাকাতে তার ডিম বিক্রি করা দরকার, বা উনি চাচ্ছেন বিক্রি করতে। ওকে, যেহেতু উনার চাহিদা ভালো। তারপর কি বলছে, খুলনা ও তেতুলিয়ার মধ্যবর্তী ভৈরব একটা নদী আছে, ভৈরব নদীতে একটি সংযোগ সেতু না থাকায়, কি নাই ভাইয়া, সংযোগ সেতু নাই, এটা হচ্ছে ওনার প্রবলেম, থাকায় তিনি তা সঠিকভাবে করতে পারছেন না। সো উনি কোন প্রবলেমটা ফেস করতেছে ভাইয়া, এটা হচ্ছে তার প্রবলেম। সো আমরা এটা যে সামারি করি, শরীফ নামে একটা ব্যক্তি আছে, ওনার মুরগির খামার আছে, উনি ডিম বিক্রি করে, নিজের এলাকাতে লাভবান হচ্ছে। সো উনি আরো লাভের জন্য বাইরে ডিম বিক্রি করতে চায়, কিন্তু সেতু না থাকার কারণে উনি উনার গ্রামের বাইরে গিয়ে বিক্রি করতে পারতেছেন না। ওকে, সো আমরা সহজেই বুঝতে পারতেছি এই যে ডিম বিক্রি করা, এই যে আরেক জায়গায় যে না যেতে পারা, এটা হচ্ছে তার প্রবলেম। সো অবশ্যই সৃজনশীলে গ এবং ঘ নাম্বারটাতে এই জায়গা থেকে আসবে। আরেকটা যে ব্যাপারটা, সৃজনশীলটা পরে আপনারা বুঝতে হবে যে আসলে কোন চ্যাপ্টার থেকে আসছে। ঠিক আছে, আপনি যদি এখান থেকেও না বুঝেন, আপনি গ আর ঘ এর অ্যান্সার দিলে তাকাবেন। যেমন এখানে কি বলছে, জনাব শরীফের শিল্পটি, শিল্প কোন ধরনের। সো ভাই আমরা যদি শিল্প নিয়ে কোন চ্যাপ্টারে বলা হয়েছে, আপনাদের ব্যবসা উদ্যোগ বইয়ের চ্যাপ্টার 1 এ বলা হয়েছে, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, মনে আছে? সো আমরা বুঝতে পারতেছি এই উদ্দীপকটা আসছে কই থেকে ভাইয়া, অধ্যায় 1 থেকে। কিভাবে বুঝলাম ভাইয়া, এই যে আমরা গ নাম্বার অ্যান্সারে দেখতেছি, বা গ নাম্বার কোশ্চেনে দেখতেছি, আমরা এখানে শিল্প নিয়ে কথা বলছে। তো শিল্প কোন নাম্বার চ্যাপ্টারে ভাইয়া, চ্যাপ্টার 1 এর, দ্যাট মিন্স আমি বুঝতেছি এই কোশ্চেনটা আসছে চ্যাপ্টার 1 থেকে। ওকে, সো আমার ফার্স্ট কোশ্চেন, ব্যবসায় কাকে বলে, এটা হচ্ছে আপনার জ্ঞানমূলক। তার মানে কি ভাই, একটা পয়েন্টে আমার অ্যান্সার দিতে হবে, কোনো ব্যাখ্যা করা যাবে না, কোনো কিছু না, এক লাইনে, কোনো ওয়ার্ড না, কিন্তু একটা সিঙ্গেল লাইন। তারপর কি বলছে ভাইয়া, পণ্যের বন্টনকারী শাখা কোনটি, ব্যাখ্যা করো। এই যে ব্যাখ্যা চাইছে, আমরা জানি পণ্য বন্টনকারী শাখা কোনটি ভাইয়া, বাণিজ্য। সে বাণিজ্যকে তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করো, বাণিজ্যের কাজ কি, বাণিজ্য কি করে, কেমনে করে। ঠিক আছে, যদি এই 2টা পয়েন্ট লিখতে পারো পাবা 2, অবশ্যই এখানে 2টা পয়েন্ট লিখতে হবে, মিস করা যাবে না। তারপর আমরা জানি ক এবং খতে উদ্দীপকের কোনো হেল্প নেই, এই যে আমরা দেখলাম যে উদ্দীপকের কোনো হেল্প লাগে নাই, আমরা নিজেদের জ্ঞান এবং অনুধাবন থেকে এই 2টা অ্যান্সার করতে পারছি। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি একটু পরে তোমাদের উত্তর সহি দেখাবো। ঠিক আছে, এখন জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি আমার প্ল্যানটা কি, আমরা একটা সৃজনশীল দেখি কিভাবে আগাবো, প্ল্যান করবো। সো তোমরা এখন প্ল্যানটা শিখতেছো, তারপর একটু পরে আমি তোমাকে এক্সিকিউশন দেখাবো। ঠিক আছে, তারপর জনাব শরীফকে, শরীফের শিল্পটি কোন ধরনের, ব্যাখ্যা করো। দ্যাট মিনস আমার যেটা 3 নাম্বার কোশ্চেন প্রয়োগ, আমার পার্ট হবে 3টা। ফার্স্ট পার্টে আমি আলোচনা করবো শিল্প কাকে বলে সেটা নিয়ে, তারপরে আমি আলোচনা করবো শিল্প নিয়ে আমি কি কি জানি আমি ব্যাখ্যা করব, তারপরে উদ্দীপকের সাথে শিল্পের কি কি বৈশিষ্ট্য মিল আছে। ঠিক আছে, এটা কোন ধরনের শিল্প সেটা আমি ব্যাখ্যা করবো, দ্যাট মিনস শিল্পের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের মধ্যে কোনটার সাথে এটা যাচ্ছে সেটা আমি ব্যাখ্যা করব। ওকে, 4 নাম্বার কি চাইছে ভাইয়া, 4 নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতা, দ্যাট মিনস হচ্ছে 4টা পয়েন্ট। প্রশ্ন, প্রশ্নটা কি, জনাব শরীফের ব্যবসায় সম্প্রসারণ করতে না পারার কারণ বিশ্লেষণ করো। তোমাকে এখানে সিদ্ধান্ত দিতে হবে, কি সিদ্ধান্ত, সে কেন ব্যবসা সম্প্রসারণ করতে পারতেছ না, তার সলিউশনটা কি। ওকে, তার সমস্যা ছিল সেতু নাই, সেটা সলিউশন কি হইতে পারে এটা তুমি দিবা। সো অবশ্যই এটা অ্যান্সার ভাইয়া কোনো প্যারা বা রচনা লিখবেন না, আপনি 4টা পার্টে লিখবেন। ফার্স্ট পার্টে হচ্ছে আপনি তার সমস্যাটা নিয়ে কথা বলবেন, সেকেন্ড পার্টে এই নিয়ে আলোচনা করবেন, থার্ড পার্টে আপনি উদ্দীপকের সাথে সৃজনশীলটা আপনার কি কি মিল আছে সেটা দেখবেন, সরি বইয়ের সাথে। আর ফোর্থ স্টেপ, এই 4 নাম্বার স্টেপে এসে আপনি সিদ্ধান্ত দিবেন যে আমার এই কারণে মনে হচ্ছে এভাবে করতে পারলে আমি তাকে এই সমাধান দিতে পারবো। ঠিক আছে, আসেন এবার আমরা এতক্ষণ তো প্ল্যান করলাম সৃজনশীলটা দেখে, আমরা এখানে কি কি করলাম ভাইয়া, আমরা এখানে মার্ক করলাম,
আমরা এখানে কি কি করলাম ভাইয়া? আইডেন্টিফাই করলাম এটা কোন চ্যাপ্টারে, তারপর আমরা কি করলাম প্রতিটা প্রশ্ন দেখে বুঝলাম যে এটার আসলে অ্যান্সার কিভাবে আমরা করব। এবার আমরা অ্যান্সার লেখা শুরু করব। সো ফার্স্ট প্রশ্নের অ্যান্সার, প্রশ্নটা আপনাদের সুবিধার জন্য আমি উপরে লিখে দিয়েছি, ঠিক আছে? ফার্স্ট প্রশ্নটা ছিল আপনার ব্যবসায় কাকে বলে, বলেছিলাম এক লাইনে অ্যান্সার করতে। সো আমি এখানে কি লিখেছি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে বৈধভাবে পরিচালিত যাবতীয় অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। দ্যাটস ইট, এক লাইনে শেষ। এখানে বক্স করে দিয়েছি, দ্যাট মিনস এক লাইনের মধ্যে আপনার উত্তর শেষ। আপনি যদি এটা লিখতে পারেন স্যার আপনাকে মার্কস দিয়ে 1 দিয়ে দিবে। সো এই প্রশ্নের মার্কস উত্তর নাম্বার কত ভাইয়া? 1। সো আপনি যদি এখানে 1 পেয়ে যান, আর কি কিছু লেখার দরকার আছে? ভুলও এখানে আর কিছু লিখতে যাবেন না। আপনার লিখে কোনো লাভ নেই, অলরেডি আপনার 1 হয়ে গেছে। এখানে সহজ কথা, আপনি আসলে নাম্বার টুকাবেন, ঠিক আছে? 10টা পয়েন্ট আপনি টাচ করতে পারতেছেন কিনা। তারপর খ নাম্বার প্রশ্ন কি ছিল? পণ্যের বন্টনকারী শাখা কোনটি? বন্টনকারী শাখা সম্পর্কে জানতে চেয়েছে, বলছে ব্যাখ্যা করো। সো ফার্স্টে জ্ঞানমূলকে আসবো, যেটা আমার মুখস্থ বিদ্যা। আমরা দেখবো আসলে বন্টনকারী শাখা কোনটা। সো এক লাইনে আমরা লিখে দিব পণ্যের বন্টনকারী শাখা হলো বাণিজ্য, দ্যাটস ইট। সো টিচার আপনাকে এটা দেখবে, দেখে আপনাকে 1 নাম্বার দিয়ে দিবে। 2 নাম্বারের অ্যান্সার, তাই তো? সো আপনি অলরেডি 1 পাইছেন, রাইট? আরো 1 লাগে। আপনি কি করেন? প্যারা করবেন। এই যে দেখেন আমি আলাদা কালি করেছি, দ্যাট মিনস আপনি প্যারা করবেন, আপনি জায়গা নিবেন। নেওয়ার পরে আপনি লিখবেন এতে শিল্পী উৎপাদিত পণ্যের বন্টন। আচ্ছা, এটা আমি কি হিসেবে কার উপর লিখতেছি ভাই? এই যে বাণিজ্যের উপর, কিন্তু অন্য কারো উপর লিখবেন না, আপনাকে বাণিজ্যের ব্যাখ্যা করতে হবে। সো ব্যাখ্যা আমি কি লিখলাম ভাইয়া? এতে শিল্পে উৎপাদিত পণ্যের বন্টন সংক্রান্ত প্রয়োজনীয় কাজ অন্তর্ভুক্ত। এইসব কাজের উদাহরণ হলো ক্রয় করা, বিক্রয় করা, পরিবহন, গুদামজাতকরণ, বীমা প্রভৃতি। পণ্য উৎপাদনের পর তা ভোক্তার কাছে পৌঁছানোর প্রয়োজন হয়। এই ক্ষেত্রে বিপণনকারীকে স্থানগত, সময়গত, ঝুঁকিগত ও তথ্যগত বাধার সম্মুখীন হতে হয়। এসব বাধা দূর করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বাণিজ্য। এতটুকু আপনার সবাই জানেন। সো এই যে বাণিজ্যকে আমরা অ্যান্সার হিসেবে নিলাম জ্ঞানে, এই বাণিজ্যের ব্যাপারে এখানে কিছু কথা আপনি লিখবেন। সো আপনি যদি এতটুকু লিখতে পারেন ভাইয়া, স্যার আপনাকে এখানে দিবে 1। সো দেখেন, ফার্স্ট প্যারা আপনি পাইলেন 1, এই প্যারা আপনি পাইলেন 1, আপনার কত হলো ভাইয়া? 2। এই প্রশ্নের মার্কস কত ভাইয়া? 2। সো এরপরে কি আপনার আর কিছু লেখার দরকার আছে? না। তারপর 3 নাম্বার প্রশ্ন, এখানে আসলে আপনাদের আসলে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আমার কোন টপিক থেকে আসছে, কি লিখবো, কোন টপিকে কি হয়? এখন এটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন। আই গেস এই ভিডিওটা দেখার পরে আপনাদের আসলে এই সৃজনশীল লেখা নিয়ে আসলে যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে। ঠিক আছে? সো গ নাম্বার প্রশ্নটা কি ছিল? জনাব শরীফের শিল্পটি কোন ধরনের ব্যাখ্যা করো। সেটা গ নাম্বার উত্তর, এটার মার্কস কত ভাইয়া? 3। তো এই প্রশ্ন শুরুটা করবো আমি জ্ঞানমূলক দিয়ে। জনাব শরীফের কাজটি প্রজনন শিল্পের আওতাভুক্ত। শিল্পের কোনটার মধ্যে ছিল ভাইয়া? প্রজনন শিল্প। কেন এটা প্রজনন শিল্প ভাইয়া বলেন তো? কারণ উনি মুরগির ডিম বিক্রি করতো বা মুরগির খামার ছিল। সো যেখানে একটা পণ্য থেকে আরেকটা পণ্য বানানো যায় বা প্রজনন করানো যায় বা নতুন উৎপাদন করা, যেমন মুরগি থেকে মুরগির বাচ্চা, গাছ থেকে গাছের চারা, ঠিক আছে? গরু থেকে গরুর বাচ্চা বা বাছুর। সো এই যে উৎপাদন করা যায়, নতুন প্রজনন ঘটানো যায় প্রাকৃতিক জিনিস, সেটা হচ্ছে প্রজনন শিল্প। সো আমি এক লাইনে লিখেছিলাম, এটা আমার কাছে মনে হয়েছে প্রজনন শিল্প। ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট কি করব ভাইয়া? 2 নাম্বার পয়েন্টে আপনি যেটা লেখেন আপনার পাইলেন 1। এখন আপনার কত নাম্বার দরকার? 2 নাম্বার দরকার, রাইট? আপনার সেকেন্ড পয়েন্টে এসে এই প্রজনন শিল্প নিয়ে আপনি একটু ব্যাখ্যা করবেন। যে দেখেন আমি এখানে কি বলছি? এই শিল্পে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎপাদন কাজ পরিচালিত হয়। নার্সারি, পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম, হ্যাচারি প্রভৃতি প্রজনন শিল্পের উদাহরণ। এই ধরনের শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত মানে কি? যে একটা থেকে আরেকটা বানানো যায় প্রজননের মাধ্যমে। সো আপনারা যদি এটা লেখেন, স্যার আপনাকে দিবে আরো 1। হলো কত? 2। আপনার আরো লাগে 1 মার্কস। লাস্টেরটা কি ভাইয়া? আমাদের প্রয়োগ। সো আপনারা যে এই যে প্রজনন শিল্পের যে জ্ঞানটা আপনার আছে, দ্যাট মিনস আপনি জানেন, আপনি লিখতেও পারেন। এখন এটা এই শরীফের আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সো আমরা দেখি এটা কেন শরীফেরটা আমার কাছে প্রজনন শিল্প মনে হয়েছে, আমি এখানে ব্যাখ্যা করব। সো আমি কি লিখলাম? উদ্দীপকের। আপনারা মনে রাখবেন গ নাম্বার অ্যান্সার যেহেতু আমি উদ্দীপকের সাথে মিলাচ্ছি, এটা অলওয়েজ আপনারা শুরু করবেন উদ্দীপক লিখে। বাট কখনোই উদ্দীপক ডাইরেক্ট তুলে দিবেন না। মনে থাকবে আমি কি বলেছি ভাইয়া?
এই পার্টের অ্যান্সারটা শুরু করবেন আপনি উদ্দীপক কথাটা লিখে, যেই উদ্দীপকই থাকুক, কিন্তু উদ্দীপকটাকে ডাইরেক্ট আপনি লাইন বাই লাইন লিখবেন না। সেখানে আমি কি লিখছি ভাই, উদ্দীপকের জনাব শরীফ তার এলাকায় একটি মুরগির খামার গড়ে তুলেছেন, নিজের ভাষায় আমি লিখছি, কিন্তু উদ্দীপক ডাইরেক্ট তোলা না। খামারের মুরগিগুলো দেশি প্রজাতির, তিনি খামার থেকে ডিম সংগ্রহ করেন। পরিকল্পিতভাবে এই ডিম দিয়ে বাচ্চা ফুটানো হয়, বাচ্চা লালন পালনের মাধ্যমে একসময় তা বড় মুরগিতে পরিণত হয়, এই মুরগি আবার ডিম দেয়। এইভাবে বংশ বিস্তার প্রক্রিয়ার মাধ্যমে মুরগির বারবার উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। সো এই ধরনের কাজের সাথে প্রজনন শিল্পের মিল আছে। এই যে দেখেন আমি লিখে দিলাম আমার বইয়ের যে জ্ঞান প্রজনন শিল্প, সেটার সাথে এটা আমি মিল পাচ্ছি। কি মিল পাচ্ছি, এই যে এখানে আমি ব্যাখ্যা করে দিছি। তাই বলা যায় জনাব শরীফের মুরগির খামারটি প্রজনন শিল্পের আওতাভুক্ত। একদম লাস্টের লাইনে আপনি অ্যান্সার দিয়ে দিবেন, তাই জনাব শরীফের মুরগির খামারটি প্রজনন শিল্পের আওতাভুক্ত। দ্যাটস ইট। আপনি যদি এই পয়েন্টটা লেখেন, স্যার আপনাকে দিবে আরো এক। তো দেখেন আপনি কত পাচ্ছেন, এখানে এক, এখানে এক, এখানে এক, টোটাল 3। আপনার প্রশ্নের মার্ক কত ভাইয়া, 3। এটা কি আর বড় করার দরকার আছে, আর পয়েন্ট লেখার দরকার আছে? বিকজ লিখলে আপনি নাম্বার পাবেন না। তো এই 3টা যদি আপনি লিখতে পারেন, আপনি পাবেন 3। সো আমি একটু সামারি করি। আপনারা ফার্স্ট পার্টে শুধুমাত্র এক কথায় অ্যান্সার লিখবেন, দ্বিতীয় পার্টে এই ব্যাপারে আপনি যা জানেন আপনি লিখবেন, তৃতীয় পার্ট আপনি শুরু করে উদ্দীপক দিয়ে, এবং উদ্দীপকের এই যে গল্পটা ছিল এটা কেন আপনার প্রজনন শিল্প মনে হয়েছে আপনারা নিজের ভাষায় লিখবেন, কিন্তু ভুলেও এখানে উদ্দীপক ডাইরেক্ট তুলে দিবেন না। আপনার উদ্দীপক যদি তোলারও দরকার পড়ে আপনার নিজের ভাষায় তুলবেন, একটু চেঞ্জ করে দিয়ে তুলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে লাস্ট প্রশ্ন, ঘ নাম্বারটা। ঘ নাম্বারের মার্কস কত ভাইয়া, 4 নাম্বার। পয়েন্ট কয়টা হবে ভাইয়া, 4টা, ঠিক আছে? সো আমরা একটু দেখি প্রশ্নটা কি ছিল। জনাব শরীফের ব্যবসায় সম্প্রসারণ করতে না পারার কারণ বিশ্লেষণ করো। প্রবলেমটা কি ছিল তার, সে প্রবলেমটা বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? সো আমরা ফার্স্টে কি লিখলাম ভাই, প্রবলেমটা একদম ডাইরেক্ট এক কথা লিখে দিব আমি। কি লিখলাম, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে জনাব শরীফ ব্যবসা সম্প্রসারণ করতে পারছে না। দ্যাট মিন্স তার প্রবলেম ছিল যোগাযোগ ব্যবস্থায়। এখন আপনারা বলবেন ভাইয়া ওনার তো প্রবলেম ছিল সেতু। সো সেতু ভাইয়া কিসের মধ্যে পড়ে, যোগাযোগের মধ্যে পড়ে। আমরা বাণিজ্য পড়েছিলাম না, বাণিজ্যের 6টা প্রকারভেদ পড়েছিলাম না, তার মধ্যে একটা ছিল হচ্ছে এই যে যোগাযোগ, ঠিক আছে? সো তার প্রবলেমটা কি ছিল ভাইয়া, যোগাযোগ। আপনি যদি এটা লেখেন স্যার আপনাকে 1 দিবে। সো আপনি 1 পাইলেন, আর আপনার দরকার 3 নাম্বার। 2 নাম্বার যে পয়েন্ট, সেটাতে আপনি এসে কি করবেন, এই যে যোগাযোগ ব্যবস্থা এই নিয়ে আপনি কথা বলবেন, ঠিক আছে? আমরা একটু দেখি আমি কি লিখেছি এখানে। পণ্য উৎপাদনের পর তা পরিবহনের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছানো, পরিবহনের মাধ্যমে আমরা যোগাযোগ করি কিভাবে ভাইয়া, পরিবহন। এটা বাণিজ্যের একটা কাজ, এই জন্য প্রয়োজন হয় সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার। এই ব্যবস্থা ভালো হলে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে সময় মতো পৌঁছানো যায়। তাই পণ্য সরবরাহ ও ব্যবসা সম্প্রসারণে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্যাটস ইট। এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমি ব্যাখ্যা করলাম। সো আপনি যখন এটা ব্যাখ্যা করবেন স্যার আপনাকে নাম্বার দিবে আরো 1। সো আপনি পাইলেন কত, A1 আর A1 2। আপনার আরো দরকার 2 নাম্বার। থার্ড পয়েন্টে আমি কি বলছিলাম ভাইয়া, উদ্দীপকের সাথে আমি আমার যে নলেজ, এই যে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, এটার মিলবন্ধন ঘটাবো। এটা শুরুটা কিভাবে করতে বলছিলাম, এই যে উদ্দীপক দিয়ে আপনারা শুরু করবেন, বাট কখনোই উদ্দীপকটা ডাইরেক্ট লিখে দিবেন না, ঠিক আছে? উদ্দীপক যদি লেখাও লাগে কি করবেন, নিজের ভাষায় লিখবেন। সো আমি দেখি এখানে কি লিখছি, উদ্দীপকে জনাব শরীফ খুলনার তেতুলিয়ার একটি মুরগির খামার স্থাপন করেন, তিনি ব্যবসায় ডিম তার এলাকায় বিক্রি করেন। দেখেন আমি সেম জিনিসটাই বলতেছি বাট আমার নিজের ভাষা, আমি তো উদ্দীপক ডাইরেক্ট তুলি নেই। এতে ভালোই মুনাফা হয়। এখন আরো লাভের আশায় খামারের ডিম খুলনা শহরে বিভিন্ন এলাকায় সরবরাহ করতে চান, এতে ব্যবসার সম্প্রসারণ হবে। উদ্দীপকটার আমি সাম আপ করলাম, ঠিক আছে? উনি কেন সম্প্রসারণ করতে চাচ্ছে, উদ্দীপকের সাথে কি মিল, আমরা কি মিল পাচ্ছি ভাইয়া, আমরা দেখলাম উদ্দীপকে তার কি করতে চাচ্ছিল, উনি যোগাযোগ ব্যবস্থার দরকার ছিল, উনি এক জায়গা থেকে ডিম আরেক জায়গায় বিক্রি করতে চাচ্ছিল, এই জন্য উনি প্রবলেমটা ফেস করেন, নাহলে তো প্রবলেম ফেস করতো না। সো এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার মধ্যে পড়ে। সো আমি এই জন্য উদ্দীপকটা তুললাম বলতে হচ্ছে নিজের ভাষায় লিখলাম। সো এটা যদি আপনি লেখেন আপনাকে নাম্বার দিবে আরো 1। আপনার টোটাল তাহলে গেইন করলেন কত ভাই, 3 নাম্বার। আপনি কিন্তু একটা সিদ্ধান্ত দেন নাই, আপনার আরেকটা নাম্বার দরকার, আপনার পয়েন্টও বাকি একটা। এই পয়েন্টের কাজ কি ভাইয়া, সিদ্ধান্ত, ঠিক আছে? এই পয়েন্টে এসে আমি সিদ্ধান্ত দিব যে তার এই প্রবলেমটা আমি কিভাবে আসলে সলভ করতে পারি বা কিভাবে করা যাবে। আসেন দেখি এখানে কি লিখছি আমি, খুলনা ও তেতুলিয়ায় মধ্যবর্তী স্থানে ভৈরব নদ বা নদী অবস্থিত।
ঠিক আছে? নদীতে সেতু নেই, প্রবলেমটা কি ছিল ভাই? সেতু নাই, তাই ভ্যান বা ট্রাকে পণ্য সরবরাহ সম্ভব হচ্ছে না। নদী পথে ডিম পরিবহন করাও নিরাপদ নয়, ঠিক আছে? কারণ ডিম জাহাজ এদিক ওদিক হলে ডুবে যেতে পারে, নৌকা এদিক ওদিক হলে নষ্ট হতে পারে। নৌকা বা ট্রলারে ডিম ওঠানো নামানোর সময় তা ভেঙে যেতে পারে, এই যে এতে আর্থিক ক্ষতি হবে। তাই বলা যায় খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে জনাব শরীফ ব্যবসায় সম্প্রসারণ করতে পারছে না। এই হচ্ছে সিদ্ধান্ত। আমি ডাইরেক্ট সিদ্ধান্ত নিলাম যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ার কারণে শরীফ তার ব্যবসা সম্প্রসারণ করতে পারছে না। এই হচ্ছে আপনার সিদ্ধান্ত। আপনি যদি এটা লিখতে পারেন আপনাকে নাম্বার দিবে স্যার আরো এক। এবার দেখেন আপনি কত পাইলেন, 1 2 3 4। আপনি 4টা পয়েন্ট লিখছেন, ঠিকভাবে লিখছেন, আপনি পাবেন 4-এ 4। এখন দেখেন আপনার কি খুব বেশি কিছু লেখার দরকার আছে? না, এটা এর বড় করার দরকার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে আমি এখানে কেন ডিস্ট্রিবিউট করলাম, অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা অ্যাট লিস্ট 1.5 থেকে 2 পেজ লেখা উচিত। এর আগে সবগুলা প্রশ্নের অ্যান্সারই মোটামুটি 1 পেজের মধ্যে লিখলে হয়ে যায়। এটাকে আপনি 1 পেজ বা 1 পেজ একটু 1-2 লাইন লিখতে পারেন। বাট ঘ নাম্বার প্রশ্নটা অবশ্যই আপনার 2 পেজে যাবে। কজ এখানে 4টা পয়েন্ট এন্ড 4টা পয়েন্টের মধ্যে লাস্টের 2টাতে আপনার ব্যাখ্যা করার প্রয়োজন আছে। ঠিক আছে? সো এইভাবে যদি আপনারা লিখতে পারেন আপনারা ফুল মার্কস পাবেন। এখানে নাম্বার কাটার স্যারের জন্য কোনো জায়গা থাকবে না। ওকে? সো এই ছিল ওভারঅল আপনাদের সৃজনশীল নিয়ে আলোচনা, যে একটা সৃজনশীল কিভাবে লিখতে হয়, কিভাবে ব্যাখ্যা করতে হয়, কতগুলা পয়েন্ট লিখতে হয় এবং কিভাবে রাখতে হয়। আই গেস আজকে থেকে আপনাদের পুরো একটা মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে যে সৃজনশীল শুধুমাত্র 4টা প্রশ্নের খেলা না, সৃজনশীল হচ্ছে 10টা পয়েন্টের খেলা। ঠিক আছে? এই 10টা পয়েন্ট যদি আপনি লিখতে পারেন আপনি পূর্ণ মার্কস পাবেন, আর যদি 10টা পয়েন্ট আপনি না লিখতে পারেন আপনি নাম্বার হারাবেন। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সময় বন্টন। আমরা লেখা শিখলাম, আমরা অনেকে লিখতে পারি, বাট আমরা আসলে সময় ম্যানেজ করতে পারি না। সো আমরা এখন সময় ম্যানেজটা কিভাবে করতে হয় সেটা দেখব। ওকে, ওকে। এখন আমরা দেখব সময় বন্টন। ঠিক আছে? আমরা আসলে অনেকে অনেক ভালো নলেজ রাখি, অনেক ভালো লিখতে পারি এবং লিখিও। কিন্তু আল্টিমেটলি দেখা যায় সময়ের কারণে আমরা আসলে অ্যান্সারটা শেষ করতে পারি না। সো দেখা যায় আমরা ১ম কয়েকটা অ্যান্সার অনেক ভালো লিখি, অনেক বড় করে লিখি। লাস্টে গিয়ে আমরা লিখতেই পারি না। বাট আপনার মনে রাখবেন আপনি ১ম টাকে যতটা গুরুত্ব দিচ্ছেন শেষটা কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। কারণ ফার্স্ট কোয়েশ্চেনের মার্কসও ১০, পরেরটার মার্কসও ১০। সো কোনটা আসলে ছাড়া যাবে না। ঠিক আছে? প্রতিটা সৃজনশীলে আপনার আসলে ১০টা পয়েন্ট। ঠিক আছে? এই ১০টা পয়েন্টই আপনাকে টাচ করতে হবে ৪টা প্রশ্নের আন্ডারে। সো এখন আপনাদেরকে আমি আলোচনা করব আসলে সময়টাকে কিভাবে আপনারা বন্টন করতে পারেন যেন আপনার কোনো প্রশ্ন আসলে বাদ না পড়ে। ওকে? সো আমরা যদি দেখি আপনার পুরা রিটেনের জন্য আপনি পান ২ ঘন্টা ৩০ মিনিট। ওকে? সো ইন টোটাল ১৫০ মিনিট আপনার হাতে সময় আছে। সো এই ১৫০ মিনিটকে আপনাকে এমনভাবে বন্টন করতে হবে যেন আপনি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারেন এবং এর মধ্যে আপনার আবার শর্ট কোয়েশ্চেন আছে। তো সেটা আপনি অ্যান্সার করতে পারেন। সো আসলে এটার আদর্শ টাইমিংটা কি হওয়া উচিত? সো আমি এখানে আপনাকে একটা লাম্প সাম আইডিয়া দিয়েছি। আপনারা যদি চান এটা ফলো করতে পারেন অথবা আপনারা নিজেদের মতো করে একটু কম বেশি করে নিতে পারেন। ওকে? আচ্ছা। ফার্স্ট অফ অল হচ্ছে প্রশ্ন পড়া এবং বাছাই। শুরুতেই যখন আপনার প্রশ্নটা দেবে আপনি অ্যান্সার করা শুরু করবেন না। আপনি অবশ্যই এটা দেখবেন, পড়বেন এবং প্রশ্ন বাছাই করবেন। যে আপনি কোনটা অ্যান্সার করবেন বা কোনটা আপনার জন্য বেশি প্রিফারেবল। ওকে? এইজন্য আপনার সময় থাকবে ৫ মিনিট। ওকে? সো এখানে কি করবেন? আপনি সিদ্ধান্ত নিবেন কোন প্রশ্নের আপনি উত্তর দিবেন। সো ১৫০ মিনিটের মধ্যে ৫ মিনিট চলে গেল। তারপর আপনার থাকবে সৃজনশীল অংশ। সৃজনশীলে সংক্ষিপ্ত প্রশ্ন। আমি সংক্ষিপ্ত প্রশ্নটা কেন আগে রেখেছি ভাইয়া? কজ যদিও এটা পরের দিকে কোয়েশ্চেন থাকে বাট আপনি চাইলে এটা আগে লিখে ফেলতে পারেন। কজ এখান থেকে যদি আপনি কিছু সময় বাঁচাইতে পারেন, আপনি সৃজনশীলে দিতে পারবেন। আরেকটা ব্যাপার যেটা থাকে আপনি যদি সৃজনশীলে বেশি টাইম নিয়ে নেন, তারপর যদি আপনি শর্ট কোয়েশ্চেন লিখতে যান ভাইয়া, প্রবলেম যেটা হয় আপনার সময় থাকে না। সো সৃজনশীল শর্ট কোয়েশ্চেন গুলো আপনি লিখতে পারেন না। তো শর্ট কোয়েশ্চেন গুলো অল্প লিখলে অনেক নাম্বার পাওয়া যায়। সো এইজন্য আপনি যেটা ট্রাই করবেন যে শর্ট কোয়েশ্চেন গুলোই আগে লিখে ফেলতে। সো আপনার ১০ টা শর্ট প্রশ্ন লেখা লাগে। আমি এখানে সময় ধরলাম ২০ মিনিট। ঠিক আছে? এখন আপনার যদি কিছুটা টাইম লাগে, কারো ৩০ মিনিটও লাগতে পারে। সো যদি ৩০ মিনিট লাগে তখন এখান থেকে ১০ মিনিট কমে যাবে। ওকে? বাট আমি ধরলাম স্ট্যান্ডার্ড মান হচ্ছে ১০ মিনিট। দ্যাট মিনস প্রতিটা প্রশ্ন আপনি ২ মিনিটে লিখতে হবে। তারপর আসেন আপনার মূল অংশ সৃজনশীল, যেখানে ৫ টা থাকবে। আপনি সময় পাবেন ১১৫ মিনিট। দ্যাট মিনস ৫ টা যদি আমি ১১৫ মিনিট লিখতে চাই, আমার প্রতিটা সৃজনশীলের জন্য মার্কস হবে ভাইয়া ২৩ মিনিট করে।
ঠিক আছে, এই 23 মিনিটে আমার একটা সৃজনশীল লিখতে হবে যেভাবেই হোক। ফার্স্টেরটাতেও আমি 23 মিনিট পাবো, পরেরটাতে আমি 23 মিনিট পাবো। কোনোভাবে ফার্স্টেরটা আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট লেখা যাবে না। তারপর খাতা রিভিশনের জন্য আমি রাখলাম 10 মিনিট, কজ আপনার যেহেতু এটা লিখিত পরীক্ষা আপনার লেখা একটু ভুল টুল হবে, স্বাভাবিক। সো এটাকে আপনার রিভাইজ করতে হবে যে আপনি সবগুলো পয়েন্ট ঠিকমতো লিখছেন কিনা, আপনার লেখা ঠিক আছে কিনা, বানান ভুল হয়েছে কিনা। সো এটার জন্য আমি রাখলাম 10 মিনিট, ঠিক আছে। সো ইন টোটাল আপনার হলো 150 মিনিট। এখন যদি আপনারা কিছু চান, ওই যে বললাম এখানে চাইলে আপনারা 10 মিনিট বাড়াতে পারেন, এখানে তাহলে 10 মিনিট কমে যাবে। তখন আপনার কিন্তু এক একটা এমসিকিউ সৃজনশীল লেখার জন্য নাম্বার টাইম হয়ে যাবে 21 মিনিট। এখন এটা আপনার ডিসিশন, আপনি কোথায় টাইমটাকে বেশি বা কম করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে তো বুঝলাম যে একটা সৃজনশীল আমি সময় পাবো কত ভাইয়া, 23 মিনিট করে। এই 23 মিনিটটাকে আমি আসলে কিভাবে ইউজ করব? একটা সৃজনশীল আমি বলেছিলাম 10টা পয়েন্ট। কয়টা? 10টা পয়েন্ট। দ্যাট মিনস ফার্স্ট কোশ্চেনে 1টা পয়েন্ট, সেকেন্ড কোশ্চেনের জন্য 2টা পয়েন্ট, থার্ড কোশ্চেনের জন্য 3টা পয়েন্ট, আর ফোর্থ কোশ্চেনের জন্য 4টা পয়েন্ট বা 4টা প্যারা। সো ইন টোটাল এখানে আছে 10টা পয়েন্ট, আপনার মার্কস হচ্ছে 10। সো আপনি টাইম পাচ্ছেন হচ্ছে ভাইয়া 23 মিনিট, রাইট? সেই 23 মিনিটকে আপনি আসলে কোন পয়েন্টে কিভাবে ইউজ করবেন এখানে আপনার দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল আপনি উদ্দীপকটা পড়বেন এবং চিন্তা করবেন যেটা কোন চ্যাপ্টার থেকে আসছে বা কি, যে বললাম দাগায় নিতে হবে, ঠিক আছে। এটার জন্য আপনি টাইম পাবেন 2 মিনিট। এর মধ্যে আপনার পরে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কোন টপিক থেকে আসছে, কি কি অ্যান্সার করবেন, কোন কোশ্চেনের অ্যান্সার কি কি হবে বা কোন পয়েন্টে কি কি লিখবেন, ওকে। তারপর হচ্ছে আপনার ক অংশ জ্ঞানমূলক, দ্যাট মিনস এক লাইনে লিখতে হবে। এটার জন্য আপনি টাইম পাবেন 1 মিনিট, যেটা সরাসরি এক বাক্যে আপনি উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে কোনো ব্যাখ্যা দিতে যাবেন না। তারপর যে খ অংশটা আছে সেটা হচ্ছে অনুধাবন, দ্যাট মিনস হচ্ছে ব্যাখ্যা। এখানে আপনি টাইম পাবেন 3 মিনিট। 3 মিনিটে কয়টা প্যারা লিখতে হবে? অবশ্যই 2টা, ওকে, 2টি প্যারা লিখতে হবে। ফার্স্ট প্যারা কি ভাই? জ্ঞানমূলক, সেকেন্ড প্যারা হচ্ছে অনুধাবন। সো এই 2টা প্যারাতে আপনি কয় মিনিট ব্যয় করবেন ভাইয়া? আপনি টোটাল 3 মিনিট ব্যয় করবেন। এর বেশি কিন্তু নেওয়া যাবে না, বড় করা যাবে না। তারপর গ নাম্বার প্রয়োগমূলক। এখানে কয়টা প্যারা ভাইয়া? 3টা প্যারা, ঠিক আছে। সো এই প্যারাগুলা কি কি? ফার্স্ট হচ্ছে জ্ঞানমূলক, তারপর অনুধাবন, তারপর হচ্ছে উদ্দীপক ও মেন বইয়ে মিলানো। এটার জন্য আপনি সময় পাবেন ভাইয়া 7 মিনিট, ওকে। আর লাস্টে যে কোশ্চেন উচ্চতর দক্ষতা, এটার কয়টা পয়েন্ট ভাইয়া? 4টা প্যারা। 4টা প্যারা কি কি? ফার্স্ট হচ্ছে জ্ঞানমূলক, তারপর অনুধাবন, তারপর প্রয়োগ, তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা বা সিদ্ধান্ত। এটার জন্য আপনি সময় পাবেন ভাইয়া 10 মিনিট। সো আপনি দেখেন এখানে 2 মিনিট, এখানে 1 মিনিট, এখানে 3 মিনিট, এখানে 7, এখানে 10। ইন টোটাল যদি আমি যোগ করি আমার আসছে ভাইয়া 23 মিনিট। সো আপনি ফার্স্ট কোশ্চেনে যেমন 23 মিনিট টাইম দিবেন, আপনি একদম লাস্ট যে 5 নাম্বার সৃজনশীল লিখবেন সেটা তো আপনি 23 মিনিট টাইমই দিবেন। কোনোভাবে এটার কম বেশি করা যাবে না, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন আপনি শর্ট কোশ্চেনে আরেকটু টাইম বাড়াবেন, তাহলে কিন্তু এখানে টাইম আরো কমে যাবে, তখন এটা 21 মিনিট হয়ে যাবে। এখন যদি এটা 21 মিনিট হয়ে যায়, আপনি 2 মিনিট কোথা থেকে বাঁচাবেন ভাই? এই যে এখান থেকে। তখন ভাই এটাকে আপনার লিখতে হবে 6 মিনিটের মধ্যে, আপনাকে এটা লিখতে হবে ভাইয়া 9 মিনিটের মধ্যে। আপনারা যদি কোনোভাবে এখান থেকে টাইম সেভ করতে পারেন, আপনারা ওইখানে দিতে পারেন অ্যাজ ইউর উইশ, ওকে। সো এই ছিল টাইম নিয়ে আলোচনা। আপনারা পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজ করবেন। সো এইভাবে যদি আপনার টাইম ম্যানেজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এরপর থেকে সৃজনশীল না লিখে আসতে পারা কোনো প্রবলেমে আপনারা পড়বেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ক্লাস মোটামুটি শেষ। এখন আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। আপনারা কি, কি করবেন, কি, কি করবেন না। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়া। আপনারা খুব ভালোভাবে পড়বেন। উদ্দীপকটা কোথা থেকে আসছে? কি, কি চাইছে? কোন টপিক থেকে আসছে? আপনারা যেটা করেন কি উদ্দীপক দেখেই লেখা শুরু করে দেন। আপনারা বুঝেও না আসলে কোন টপিকটা চাইছে। সো আপনারা পুরা প্রশ্নটা উত্তর লিখলেন। লেখার পরে দেখলাম আপনার উদ্দীপকের সাথে মিলেই নেই। আপনার কিন্তু পুরোটা কেটে দিবে। কোন নাম্বারই আপনাকে দিবে না। সো উদ্দীপকটা ভালোভাবে পড়বেন, পারলে দাগাবেন এবং দেখবেন যে এই টপিকটা কোথা থেকে এসেছে। ওকে? তারপর সময় ঠিক রাখা। ওই যে বলেছিলাম প্রতিটা সৃজনশীলের যে পরিমাণ সময় আপনার ওই সময়ের মধ্যে লিখবেন। আপনি যে 23 মিনিট টাইম নেন, তাহলে এই 23 মিনিট টাইমের মধ্যে আপনার এই সবগুলা 4টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কোনটাতে বেশি কম করা যাবে না। হ্যাঁ, কিছু সেকেন্ড এড়িয়ে গেলে দিতে পারে, বাট খুব বেশি 23 মিনিটের প্রশ্ন আপনি আধা ঘন্টা লিখতেছেন, এরকম যেন না হয়। ঠিক আছে? তারপর স্পষ্টতা। প্রতিটা পয়েন্ট স্পষ্ট থাকবে। আমি কি বলেছি ভাইয়া? সৃজনশীল হচ্ছে 10টা পয়েন্টের খেলা। শুধু 4টা প্রশ্ন না, 10টা পয়েন্টের খেলা। সো প্রতিটা পয়েন্ট স্পষ্ট হইতে হবে, গ্যাপগুলা থাকতে হবে। ঠিক আছে? সেখানে বলে দিয়েছি। কোথায় যেন? টু দ্য পয়েন্ট অ্যান্সার হইতে হবে।
অযথা বা অপ্রাসঙ্গিক কথা লিখা যাবে না, ঠিক আছে? কোনো উল্টাপাল্টা অ্যান্সার করবেন না যে থিওরিটিক্যাল আমি অনেক কথা লিখে দিচ্ছি। না ভাইয়া, এটা করা যাবে না। আপনারা টু দ্য পয়েন্ট অ্যান্সার করবেন। যে প্যারা যতটুকু লেখা দরকার অতটুকু করবেন, আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন। তারপর হচ্ছে প্যারা ও মার্জিন। ওকে। এখানে আলোচনা করছি প্রতিটা প্যারা আপনার জন্য বুঝা যায়। আপনারা ফাঁকা দিবেন, হ্যাঁ? অনেকটা গ্যাপ রাখবেন। ঠিক আছে? প্রতিটা পারার মাঝখানে। সো যেন টিচার বুঝতে পারে ওকে ফাইন আপনি এখানে ক নাম্বার প্যারা লিখেছেন, এখানে হচ্ছে 2nd প্যারা, এখানে হচ্ছে 3rd প্যারা এভাবে। সো এইটা যদি আপনি মেইনটেইন না করেন আপনি প্যারা লিখলেও আপনার স্যার বুঝবে না। আপনার যদি এমন হয় যে আপনি এখানে একটা প্যারা লিখছেন, আবার এখানে আরেকটা প্যারা। দেখেন এখানে কোনো গ্যাপ নেই। সো আপনারা কি করেন ফার্স্ট প্যারাটা শেষ হইলো, আপনারা গ্যাপ দিবেন, তারপর 2nd প্যারা লিখবেন। দেখেন এখানে কিন্তু প্যারাটা বুঝা যাচ্ছে। সো আপনারা গ্যাপ নিবেন। খাতা নিয়ে কিপটামি করার দরকার নেই। ঠিক আছে? লাস্ট যেটা বলতেছি, কাটাকাটি এড়িয়ে চলা। যেহেতু থিওরিটিক্যাল অ্যান্সার ভাইয়া আপনার টাইম লিমিটেড, সো কাটাকাটি কম করার ট্রাই করবেন। যেন বারবার এটা কেটে আবার লিখতে না হয়। ঠিক আছে? এবং খাতার যেন সৌন্দর্যটা বজায় থাকে। তাহলে ইনশাআল্লাহ ফুল নাম্বার পাওয়া যাবে। ওকে? সো এই ছিল আজকের ওভারঅল ফুল ক্লাস। অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। আমি যদি একটু সাম আপ করি, ফার্স্ট অফ অল আমরা সৃজনশীল কি, কাকে বলে, কয়টা পার্ট দেখলাম। তারপর আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। সেই সৃজনশীলটাকে আমরা অ্যান্সার কিভাবে প্রয়োগ করব সেটা দেখাইলাম। তারপর লাস্টে আমরা আলোচনা করলাম সময়কে কিভাবে আমরা বন্টন করব এবং সর্বোপরি আমরা দেখলাম আমাদের পরীক্ষায় কি করা উচিত, কি করা উচিত না। আই গেস এই ভিডিওটা দেখার পরে আজকে থেকে আপনাদের সৃজনশীল নিয়ে ইনশাআল্লাহ যার প্রবলেম ছিল সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। যদি তাও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার ট্রাই করব। সো এতক্ষণ সুন্দরভাবে ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো নাম্বার পান। আসসালামু আলাইকুম।